সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই ফ্রি ক্লাসটি আহ, সবাই দেখতে পাচ্ছেন। আমি আশা করছি যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটি যদি কমেন্টে আপনারা জানান তাহলে হচ্ছে আমার কন্টিনিউ করতে সুবিধা হবে। আশা করি আজকের এই ক্লাসটি, ফ্রি ক্লাসটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই যে আহ, বাংলাদেশ পরিচিতি আজকে হচ্ছে আমাদের টপিকের নাম। এই টপিকটি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন নার্সিং ভর্তি পরীক্ষায় যেমন আসে, ঠিক একইভাবে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই টপিকটি থেকে প্রশ্ন আসে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুরু করে যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। একই সঙ্গে মেডিকেলের ভর্তি পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। সুতরাং আজকের এই ক্লাসটি যারা করছেন, যারা মেডিকেলের ভর্তি পরীক্ষার্থী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী, একই সঙ্গে যারা বিভিন্ন চাকরির জন্য হচ্ছে ভাবছেন, তাদের জন্যও কিন্তু এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। সুতরাং যারা দেখছেন সবাইকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে, এবং আমি সবাইকে বিনীত আহ্বান করব ক্লাসটিকে আপনারা আপনাদের টাইম লাইনে হচ্ছে শেয়ার করে ফেলুন এবং কমেন্ট করুন, যাতে করে হচ্ছে আমাদের ক্লাসের উপস্থিতি, মানে আমাদের অনলাইন এই ক্লাসটির যেন উপস্থিতি হচ্ছে বৃদ্ধি পায়, যেন করে হচ্ছে আমি ক্লাসটি কন্টিনিউ করতে পারি। কারণ আপনারা জানেন ক্লাসের উপস্থিতি যত বেশি, যতজন আপনারা ওয়াচিং করছেন এখন এই মুহূর্তে, এই সংখ্যাটা যদি আরও কয়েক গুণ হয় তাহলে কিন্তু আমি উৎসাহিত বোধ করব এবং আমি আশা করছি এই ক্লাসটি আপনাদের সকলের উপকারে আসবে। ওকে, আপনারা কে কোথায় থেকে জানাচ্ছেন একটু জানাবেন। আমাকে কমেন্ট করেছে ফাহমিদা, তারপরে হচ্ছে বিনতে জান্নাত, তারপরে হচ্ছে কমেন্ট করেছে আরিফা আক্তার, জি ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে পারু সরকার দেখছেন, নাদিয়া তাসনিম দেখছেন, দেখছেন আরিফা আক্তার দেখছেন, রাজিয়া সুলতানা আখি দেখছেন, নুসরাত জাহান দেখছেন এবং শিরিনা আক্তার, সে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং জেরিন আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এবং আমি সবাইকে বিনীত আহ্বান করব ক্লাসটিকে হচ্ছে আপনার টাইম লাইনে শেয়ার করুন, যাতে করে আপনার আরও অন্যান্য হচ্ছে অনলাইনের বন্ধুরা এই ক্লাসটি দেখতে পারে। এবং আমি প্রথমেই বলে রেখেছি আজকের ক্লাসটি কিন্তু মানে এই টপিক থেকে, বাংলাদেশ পরিচিতি থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায়, সেটা আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, একই সঙ্গে চাকরির পরীক্ষায় আজকের এই টপিকটির গুরুত্ব কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। সুতরাং ক্লাসটিকে ছড়িয়ে দেন। এখন সরাসরি দেখছে হচ্ছে 70 জন। আশা করি যে 100+ খুব দ্রুতই হয়ে যাবে এবং ক্লাসটি আমরা কন্টিনিউ করব। এবং যারা নতুন আজকে আমাকে দেখছেন সবাইকে শেষ পর্যন্ত থাকার আহ্বান করছি। আই হোপ যে হচ্ছে আজকের ক্লাসটি খুবই কি হবে, মানে মিনিংফুল হবে এবং ইফেক্টিভ হবে। আচ্ছা, আমরা শুরু করে দেই। হুম, কে রহমান কাজী ভাইয়া, আপনার ক্লাস মানে আগুন, থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো আজকেও। ফাতেমা আক্তার লাবণ্য, কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের এই ক্লাসের যে টপিক সেটি হচ্ছে বাংলাদেশ পরিচিতি। আমি কিন্তু আপনাদের সরব উপস্থিতি কিন্তু বারে বারে হচ্ছে আমি চাবো এবং কমেন্ট করতে বলবো বিভিন্ন প্রশ্নের উত্তর, আপনারা হচ্ছে সদয় দৃষ্টিতে এবং সদয় হয়ে সেটা করবেন। আচ্ছা, প্রথমে আমার পরিচয় দিয়ে নিই, যেহেতু ফ্রি ক্লাস আমাকে অনেকেই চিনেন না, আবার অনেকেই হয়তো চিনেন। আজকের ক্লাসটি সাধারণ জ্ঞানের উপর বাংলাদেশ পরিচিতি এবং আমি আবু সাইদ ইসিয়াম। এখানে একটু বানানটা এটা দীর্ঘই হবে, আবু সাইদ সিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা থেকে আমি পড়াশোনা করেছি। আমি দীর্ঘদিন সাধারণ জ্ঞানের উপর ক্লাস নেই। আমি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, নার্সিং ভর্তি কোচিং, মেডিকেল ভর্তি কোচিং, একই সঙ্গে চাকরির বিভিন্ন কোচিংয়েও কিন্তু আমি ক্লাস নিয়ে থাকি সাধারণ জ্ঞানের উপর। সো আপনারা আজকের ক্লাসটা এনজয় করুন এবং শেখার চেষ্টা করুন। বাংলাদেশ পরিচিতির যদি হচ্ছে এই ব্যাপারটিকে আমরা যদি বুঝতে চাই, তাহলে বাংলাদেশ পরিচিতির ব্যাপার কিন্তু মানে খুবই ডিটেইলে যদি আপনি পড়তে যান তাহলে কিন্তু হচ্ছে আপনাকে এটার উপর আসলে অনেক পড়াশোনা করতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে আসলে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষায় এবং মেডিকেল ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে বেশি প্রশ্ন হয়, সেই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। তার আগে বাংলাদেশের পরিচয়টা যেহেতু হচ্ছে আমরা দেখছি, সো এটা একটু দেখি যে বাংলাদেশের আসলে আহ বাংলাদেশের যে আসলে ইয়ার নাম কি বলে, মানে সাংবিধানিক যে নাম, সেটি হচ্ছে গণ, আমার লেখা বোঝা যাবে কিনা আপনার একটু কমেন্টে জানান। গণপ্রজাতন্ত্র
লেখা কি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। লেখা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এটিকে ইংরেজিতে বলে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কারণ এই প্রশ্নটুকুও বিভিন্ন পরীক্ষায় চলে আসে যে পরীক্ষায় আসে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, আপনারা বলবেন এখন শোনা যাচ্ছে কিনা আমাকে ক্লিয়ারলি? সরি, কিছুক্ষণ আমরা হচ্ছে সাউন্ডের বাইরে ছিলাম। এখন শোনা যাচ্ছে কিনা, আমি এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। মিউট হয়ে গেছে, এখন ক্লিয়ার কিনা? আমাকে এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে, ওকে। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। একটি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম অথবা সরকারি নাম, এটাকে সাংবিধানিক নাম বলতে পারেন অথবা সরকারি নাম বলতে পারেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এটার ইংরেজিতে এটাকে বলা হয় দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অপশনে কিন্তু কতে থাকবে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কতে থাকবে শুধু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দি কথাটা হয়তো থাকবে না। সো দি দিয়ে যেটাতে শুরু হবে সেটিতে আপনি উত্তর করবেন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, মানে আমি যে প্রশ্নগুলো আজকে পড়াবো খুবই মানে যে পরীক্ষা মানে পরীক্ষাগুলোতে ফ্রিকুয়েন্টলি যে প্রশ্নগুলো হয় সেই জিনিসগুলো আমি বারে বারে আপনাদেরকে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই বাংলাদেশের যিনি সরকার প্রধান, মানে বাংলাদেশের যিনি এই রাষ্ট্রের যিনি প্রধান, বাংলাদেশ নামক রাষ্ট্রের যিনি প্রধান, বিডি, বাংলাদেশ বলতে বিডি বোঝাচ্ছি, বিডিতে হচ্ছে বাংলাদেশ, তাহলে এই বিডি নামক রাষ্ট্রের প্রধানকে, বিডি নামক রাষ্ট্রটির এই রাষ্ট্রের প্রধান আমরা বলবো রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে বাংলাদেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি, প্রধান হচ্ছে কি রাষ্ট্রপতি। যদিও এটা বাস্তবে একটু ভিন্ন রকম, কিন্তু সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটির প্রধান যিনি তিনি কিন্তু হচ্ছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিন্তু নন। বাংলাদেশের যিনি সবার উপরে যার অবস্থান তিনি কিন্তু রাষ্ট্রপতি, কিন্তু বাস্তবে আসলে প্রধানমন্ত্রী বাংলাদেশের আসলে কি মানে প্রধানমন্ত্রী বলি বা প্রধান উপদেষ্টা বলি, তিনি কিন্তু বাস্তবে মানে বিভিন্নভাবে আসলে ক্ষমতার অধিকারী। কিন্তু সাংবিধানিকভাবে যদি বলি, সরকারিভাবে যদি বলি, তাহলে বিডি নামক রাষ্ট্রের প্রধান কিন্তু রাষ্ট্রপতি। আর এই বিডি নামক রাষ্ট্রের সরকার প্রধান, আর সরকার প্রধান এই দেশটির কি সরকার প্রধান, দেশটির সরকার প্রধান কিন্তু হচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে, সো অনেকে ভুল করে যে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। কিন্তু দেশের সরকার প্রধান মানে সরকারের যিনি প্রধান, সরকার প্রধান হচ্ছেন, সরকার প্রধান হলেন হচ্ছে কি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। বর্তমান যেহেতু প্রধানমন্ত্রী পদটি নেই, প্রধান আপাতত নেই সাময়িক সময়ের জন্য, তো প্রধানমন্ত্রী আমরা বলবো কি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। বেসিক্যালি প্রধান উপদেষ্টা তো মানে ইন্টারিম গভর্নমেন্টের জন্য, এটা তো সবসময় থাকবে না, তাহলে এটাকে প্রধানমন্ত্রী বলবো। প্রধানমন্ত্রী অপশনে না থাকলে প্রধান উপদেষ্টা বলবো, প্রধান উপদেষ্টা। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমার একটা কমেন্টের রিয়েক্ট, আচ্ছা কে কে কি কমেন্ট করেছেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনারা বলেন যে যতটুকু পড়ালাম ততটুকু আপনারা বুঝেছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান। আজকে কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো দিতে চাই, যেগুলো পরীক্ষায় হচ্ছে ফ্রিকুয়েন্টলি আসে, সেটা চাকরির পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা হোক, নার্সিং ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির যে কোনো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো ফ্রিকুয়েন্টলি রিপিট করা হয়। ওকে, আপনারা একটু কমেন্টে জানান যে আমি যতটুকু পড়ালাম এতটুকু ক্লিয়ার কিনা। প্রধানমন্ত্রী সরকার প্রধান জাকিয়া ইয়াসমিন, থ্যাংক ইউ, হ্যাঁ বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা আরেকটি নতুন পৃষ্ঠা নেই। এখানে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের যে হচ্ছে আইনসভা, বাংলাদেশের যে আইনসভা সেটি কিন্তু এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের আইনসভা যদিও দুই কক্ষ বিশিষ্ট আইনসভার জন্য ইতোমধ্যে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই নির্বাচন সংস্কার কমিশনে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সরকারের মানে সুপারিশ করা হয়েছে, বাট এটা এখন পর্যন্ত কিন্তু মানে ফাইনাল হয়নি। তাহলে বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভা হচ্ছে আপাতত সভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এক কক্ষ
বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এটা কি? এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তবে বিশিষ্ট আইনসভা, তবে কি হয়েছে বলেন, যে আপাতত এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলেও ভবিষ্যতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হওয়ার একটা বহুল সম্ভাবনা আছে। এটা নিয়ে ইতিমধ্যে সংস্কার কমিশনে আলোচনা হচ্ছে। তাহলে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা কিসের নাম? বাংলাদেশের আইনসভার নাম। তাহলে বাংলাদেশের আইনসভা আসলে, বাংলাদেশের আইনসভার নাম আসলে কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে। জাতীয় সংসদ, জাতীয় সংসদ কিসের নাম বলেন তো? জাতীয় সংসদ কিসের নাম? জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম। কিসের নাম? বাংলাদেশের আইনসভার নাম। বাংলাদেশের আইনসভার নাম, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তাহলে এটার বলেন তো কি নাম? বাংলাদেশের আইনসভার নাম কিন্তু হচ্ছে জাতীয় সংসদ। এবং এটা যদি আমরা ইংলিশে বলি, হাউস অব দি নেশন। এটাকে ইংরেজিতে বলা হয় হাউস অব দি নেশন। হাউস অব দি নেশন, হাউস অব দি নেশন। তাহলে বুঝেন, হাউস অব দি নেশন। তাহলে এখানে দুইটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা কিছুক্ষণ আগে এই জায়গাটাতে দেখলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, বাংলাদেশ সরকারের ইংরেজি নাম দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটি কিন্তু বাংলাদেশ সরকারের নাম, এটি কিন্তু বাংলাদেশ সরকারের, বাংলাদেশের সাংবিধানিক নাম, বাংলাদেশের সরকারি নাম। কিন্তু এই 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 রাষ্ট্রটির যে আবার আইনসভা, সেই আইনসভার নাম কিন্তু হচ্ছে আবার জাতীয় সংসদ, যার ইংরেজি নাম হচ্ছে হাউস অব দি নেশন। এবং এই আইনসভাটি বাংলাদেশে কিন্তু এক কক্ষ বিশিষ্ট। এটা একটা বিসিএস এ আসছে, বিগত কোনো একটা বিসিএস এ এই প্রশ্নটা আসছে। এবং এই যে 3-4টা আমি তথ্য ইতিমধ্যে দিয়েছি, 4-5টা তথ্য, এগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে। সো বাংলাদেশ পরিচিতি পড়তে গিয়ে যেখান থেকে প্রশ্ন হয়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। ওকে, কোনো কমেন্ট দেখে হাউস অব দি নেশন। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান যা পড়ালাম এতটুকু ক্লিয়ার কিনা। এই মুহূর্তে 85 আর ওয়াচিং, ঠিক আছে, 85 জন দেখছেন। আমি বারে বারে বলছি ক্লাসটি একটু ছড়িয়ে দিন, এবং যাতে করে হচ্ছে আমাদের ক্লাসটি অনেকের কাছে পৌঁছায়, এবং ক্লাসটি যেন আমি কন্টিনিউ করি, খুব কি বলে মানে খুব যেন হচ্ছে ইন্টারেস্ট নিয়ে কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যে বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের এই যে হাউস অব দি নেশন, এই হাউস অব দি নেশনের, তাহলে কি বলবো, এই হাউস অব দি নেশনের, হাউস অব দি নেশনের, এই হাউস অব দি নেশন বা জাতীয় সংসদ, হাউস অব দি নেশন, এই হাউস অব দি, এই হাউস অব দি নেশনের আসন সংখ্যা কিন্তু 300টি, আসন সংখ্যা 350টি। আসন সংখ্যা কয়টি? আসন সংখ্যা হলো 350টি। কয়টি? 350টি। তার মধ্যে 300টি আসন, এর মধ্যে হচ্ছে 300টি আসন কিন্তু সরাসরি সরাসরি ভোটে নির্বাচিত আসন, নির্বাচিত আসন, বুঝছেন? সরাসরি ভোটে নির্বাচিত হয় 300টি আসনে। আর এখান থেকে এই 50টি, এই 50টি আসন হচ্ছে, 50টি আসন সরাসরি নির্বাচিত। এটা হচ্ছে 50টি হচ্ছে সংরক্ষিত নারী আসন। এই 50টি হলো সংরক্ষিত নারী আসন, সংরক্ষিত নারী আসন, সংরক্ষিত নারী আসন, সংরক্ষিত নারী আসন। তাহলে এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, সংরক্ষিত নারী আসন কতটি? সংরক্ষিত নারী আসন কতটি সেটি আমাকে বলবেন। এবং আপনারা একটা প্রশ্নের উত্তর আমাকে দেন, সংরক্ষিত নারী আসন কত সাল থেকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? সংবিধানে সংরক্ষিত নারীদের জন্য যে নারী আসন, সেটি কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? আমাকে একটু আপনারা উত্তর জানাবেন প্লিজ। আমাকে একটু উত্তর দেন যে কত সাল থেকে বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত নারী আসনের ব্যাপারটি সম্পৃক্ত করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা আমাকে জানান, সংরক্ষিত নারী আসনের যে ব্যাপারটি, এটি কত সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা হয়েছে? 50টি সংরক্ষিত মহিলা আসন বা নারী আসন, নারী আসন না, সংরক্ষিত মহিলা বলতে হবে, সংরক্ষিত নারী আসন বা মহিলা আসন বলতে হবে। আমাকে একটু দ্রুত জানান।
আমি যেটা বোঝাচ্ছি আপনারা একজনের উত্তর এখনো দেননি। আমি বলেছি এই যে হাউস অব দি নেশনের আসন সংখ্যা হচ্ছে 350টি, তার মধ্যে 300টি আসনে সরাসরি নির্বাচিত প্রতিনিধি আমরা পাই, কিন্তু 50টি আসনে আমরা কি পাই? সংরক্ষিত নারী আসন পাই 50টি। আমার প্রশ্ন হচ্ছে এই 50টি সংরক্ষিত নারী আসনের ব্যাপারটি কত সালে বাংলাদেশের সংবিধানে কি করা হয়? সংযুক্ত করা হয়, সেটা আমি বলেছি। তাহলে সংসদের নারী আসনের সংরক্ষিত নারী আসন সংযুক্ত করা হয় হচ্ছে যে এই সংরক্ষিত নারী আসনটি সংসদে সংরক্ষিত করা হয় বা সংযুক্ত করা হয় 1972 সালে। এটা সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয় 1972 সালে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। করা হয় কত সালে? 1972 সালে। 1972 সালে বাংলাদেশের সংবিধানে কত? 1972 সালে সংরক্ষিত নারী আসনের বিষয়টি সংরক্ষিত করা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি ইজি প্রশ্ন প্রথমে বুঝাই দিয়েছি, কিন্তু একটু প্যাচ লাগানো প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় আসে, ওরা পছন্দ করে, এবং এই প্রশ্নটা কিন্তু এর আগে পরীক্ষায় চলে এসেছে, বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে। সালটা হচ্ছে 1972 সালে, সালটা হচ্ছে 1972 সালে। আমার বোধহয় যে, আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার হয়েছেন। আমাকে আপনারা আর একটা বিষয়ে আমাকে বলবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় প্রতীকটা নিয়ে হচ্ছে কেউ বলতে পারবেন কিনা? বাংলাদেশের জাতীয় প্রতীকে আপনারা একটা আমাকে ইয়া দেন। বাংলাদেশের জাতীয় প্রতীকে, হ্যাঁ, পাট গাছের পরস্পর সংযুক্ত কতটি পাতা রয়েছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে পাট গাছের সংযুক্ত কতটি পাতা রয়েছে জাতীয় প্রতীকে? আমাকে একটু জানাবেন। বাংলাদেশের জাতীয় প্রতীকটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি বলেছি পাট গাছের সংযুক্ত কতটি পাতা সংযুক্ত রয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীকে, এটি বলতে পারবেন কিনা আমাকে একটু জানাবেন। শিরিন আক্তার, শিরিন আক্তার বলেছে 4টি। আসলে কি 4টি? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, কি কমেন্ট করেছেন আপনারা? 3টি হবে, রাইট, 3টি হবে, রাইট রাইট, থ্যাংক ইউ। অনেকে বলতে পেরেছেন 3টি হবে। উভয়, মানে আমি বলেছি যে জাতীয় প্রতীকে পাট গাছের হচ্ছে কিন্তু 3টি পাতা সংযুক্ত রয়েছে, পরস্পর 3টি পাতা সংযুক্ত রয়েছে। তো আমরা এখন দেখতেছি উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। বেষ্টিত, পানিতে ভাসমান, একটু দেখেন, পানিতে ভাসমান জাতীয় ফুল, জাতীয় ফুল শাপলা। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এইটা কিন্তু পরীক্ষা আসে। জাতীয় ফুল হলো শাপলা। কি বললাম? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। এবং তারপর আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি করে, এবং তার মাথায় পরস্পর তিনটি পাট পাতা, তার মাথায় পরস্পর 3টি পাট পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা, এবং উভয় পাশে, উভয় পাশে 2টি করে, মোট, তাহলে 2টি করে মানে কি? উভয় পাশে 2টি করে মানে কি? 2 2 4, 4টি, মোট 4টি তারকা। ধানের শীষ 2টি, পাট পাতা 3টি, শাপলা ফুল 1টি, তারকা 4টি, আর পানিতে ঢেউ 5টি। রাইট, পানিতে ঢেউ 5টি। এটা পরীক্ষায় খুব একটা আসে না, যার কারণে আমি ঢেউয়ের কথাটা লিখি নাই। আমি লিখেছি কি জাতীয় প্রতীক, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এবং তার মাথায় পরস্পর 3টি পাট পাতা, এবং উভয় পাশে 2টি করে, মোট
4টি তারকা। তবে ঢেউয়ের কথাটা যদি লিখে নাও সেক্ষেত্রে লিখে নিতে পারেন আপনারা যে ঢেউ কিন্তু 5টি, যে ঢেউয়ের উপর শাপলা ফুলটা মানে শাপলাটা দোল খাচ্ছে সেই ঢেউ কিন্তু হচ্ছে 5টি। এটি পরীক্ষা খুব একটা আসে না, বাট চলে আসতে পারে, এটা মনে মনে রাখতে পারেন। বাট আমি এটা ওই তথ্যটা এখানে কিন্তু আমি দেইনি। আমি বলেছি কি উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। এটা যদি ছবি আপনাদের থাকে আপনারা দেখাতে পারেন। আমি এখানে ছবিটা আসলে বোঝাতে পারছি না, যদি আর্ট করে ফেলি তাহলে কিন্তু আরো টাইম লাগবে। সো আমার কাছে মনে হচ্ছে এইটার সাথে আপনারা ছবিটা যদি মিলাই নেন, মানচিত্র বা অথবা মানচিত্রে তো আর ছবিটা নেই, ছবিটা ফোনে একটু সার্চ করে দেখেন বাংলাদেশের জাতীয় প্রতীক। প্রথমে দেখবেন কি যে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এবং তার মাথায় দেখবেন পরস্পর 3টি সংযুক্ত পাট পাতা রয়েছে এবং উভয় পাশে 2টি করে মোট 4টি তারকা আছে। এতটুকু বুঝতে পেরেছেন কি? ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যে তথ্যটি আমি হচ্ছে আপনাদেরকে দিতে চাই, এরপরে আমি যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই বাংলাদেশের গড় বৃষ্টিপাত। বাংলাদেশের গড় বৃষ্টিপাত, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। গড় বৃষ্টিপাত কত? বার্ষিক গড় বৃষ্টিপাত, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত বা গড় বৃষ্টিপাত এটা চলে আসে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত। বাংলাদেশের গড় বৃষ্টিপাত যেটি সেটি হচ্ছে 203 সেন্টিমিটার। এটা পরীক্ষায় আসে 203 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষায় চলে আসে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। এইটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় চলে আসে থাকে আর কি। এবং বাংলাদেশের উপগ্রহ, ভূ উপগ্রহ কেন্দ্র কিন্তু 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কতটি? এটা কিন্তু চলে আসে। বাংলাদেশের বিডি মানে কি বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? উপগ্রহ কেন্দ্র, ভূ উপগ্রহ কেন্দ্র, ভূ মানে কি ভূমি উপগ্রহ কেন্দ্র বা ভূ উপগ্রহ কেন্দ্র, উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? 4টি। আমাকে বলতে পারবেন, একটু কমেন্টে জানাতে পারবেন সেই 4টি ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় কোথায় অবস্থিত? হ্যাঁ, বাংলাদেশের গড় বৃষ্টিপাত রাজিয়া 203 সেন্টিমিটার। আমাকে কেউ বলতে পারবেন যে বার্ষিক গড় বৃষ্টিপাত? আমাকে কেউ বলতে পারবেন যে হচ্ছে এটাকে কি বলে, মানে এই 4টা ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় কোথায়? 4টা ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় কোথায়? একটা হচ্ছে বেতবুনিয়া, বেতবুনিয়া। 2 নাম্বার হচ্ছে তালিলাবাদ, লিখছেন কেউ? আমি বলেছি কোথায় কোথায়, এটা বলতে পারবেন কিনা? বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র 4টা, তার মধ্যে একটা হচ্ছে বেতবুনিয়ায় আর একটা হচ্ছে তালিলাবাদ, আর 2টা কোথায় বলেন? কমেন্টে জানান, কমেন্টে জানান। তিন হচ্ছে মহাখালী, আর 4 নম্বরটা হলো সিলেটে, 4 হচ্ছে সিলেটে। কোথায় কোথায়? বেতবুনিয়া, তালিলাবাদ, মহাখালী, সিলেট। তাহলে বাংলাদেশে 4টা কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র আছে। পরীক্ষা আসে বাংলাদেশে কতটি ভূ উপগ্রহ কেন্দ্র আসে? বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে কোথায়? বেতবুনিয়ায়, 2 নাম্বার হচ্ছে তালিলাবাদ, 3 হচ্ছে মহাখালী, 4 হচ্ছে সিলেট। আমার মনে হয় যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এতক্ষণ যা পড়ালাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা আমার ক্লাসটি বুঝতে পারছেন। আমি কিন্তু বলেছি যে আপনারা ক্লাসটি যদি ছড়িয়ে দেন তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা, যে আমি এনকারেজড হব জানি স্টুডেন্টরা ক্লাসটি উপভোগ করছে এবং বুঝতেছে, যার কারণে আমি যদি উৎসাহিত বোধ করি তাহলে ক্লাসটি কিন্তু আরো কন্টিনিউ করব। ক্লাসটি যদি বুঝতে পেরে থাকেন আমাকে জানান যে আপনারা ক্লাসটি বুঝতে পারছেন এবং ক্লাসটিকে আপনারা ছড়িয়ে দেন, ঠিক আছে? ওকে, এবার আমরা যে বিষয়টি হচ্ছে দেখতে চাই সেটি হচ্ছে যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা বাংলাদেশের রাজধানী। ওকে, ঢাকা যে বাংলাদেশের রাজধানী,
ঢাকা যে বাংলাদেশের রাজধানী, আপনারা আমাকে একটু বলেন যে এই ঢাকা বাংলাদেশের রাজধানী সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? ঢাকা যে বাংলাদেশের রাজধানী মানে কি? ঢাকা বিডির রাজধানী, তাই না? বিডির রাজধানী। কিন্তু পরীক্ষায় তো এত শিশু প্রশ্ন আসবে না যে বাংলাদেশের রাজধানী কি ঢাকা, এটা কিন্তু আসবে না। এইটা আসবে যে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটি সংবিধানের 5-এর ক নম্বর অনুচ্ছেদে বলা আছে। এটি সংবিধানের, আমাদের যে বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের 5-এর ক নম্বর অনুচ্ছেদে বলা আছে। 5-এর ক অনুচ্ছেদে বলা আছে। 5-এর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? 5-এর ক অনুচ্ছেদে যে বলা আছে এটি খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা এইটুকু মনে রাখেন যে 5-এর ক নম্বর অনুচ্ছেদে ঢাকা যে বাংলাদেশের রাজধানী সেটি বলা আছে। তো এটি ইম্পর্টেন্ট, 5-এর ক অনুচ্ছেদে বলা আছে। আমি যা পড়াচ্ছি তা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনুচ্ছেদে বলা আছে। এবং আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এই ঢাকা এ পর্যন্ত কতবার রাজধানী হয়েছে? আপনারা বলতে পারবেন কতবার রাজধানী হয়েছে? এই ঢাকা, এই বঙ্গের কতবার রাজধানী হয়েছে বলতে পারবেন? একটু কমেন্টে জানান তো। ঢাকা যে বাংলাদেশের রাজধানী এবং এই ভূখণ্ডের রাজধানী, এটা ইতোমধ্যে কতবার এই ভূখণ্ডের রাজধানী ঢাকা হয়েছে? কমেন্টে একটু জানান তো কতবার হয়েছে। সবাই একটু কমেন্টে জানান, কারণ আপনারা একটু কমেন্টে উত্তর দিলে, 3বার না কাব্যিক ভাইয়া, এটা হয়নি, 3বার না, ভুল হয়েছে উত্তরটি। তো আপনারা থ্যাংক ইউ, সমস্যা নেই, আমি একটু পরে বুঝাবো, হতাশ হওয়ার কিছু নেই, আশা করি যে আপনি বুঝে যাবেন। তো আমাকে একটু জানাবেন যে আর কতবার রাজধানী হয়েছে। 5-এর কত হচ্ছে সংবিধানের 5-এর ক নম্বর অনুচ্ছেদে বলা আছে। আমি একটা জিনিস ক্লিয়ার করি, সংবিধানে বাংলাদেশের রাজধানী যে ঢাকা সেটা কোথায় উল্লেখ করা আছে? বাংলাদেশের সংবিধানের 5-এর ক নম্বর অনুচ্ছেদে বলা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনাদেরকে যেটি জিজ্ঞেস করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটি এ পর্যন্ত এই ঢাকা যে রাজধানী হয়েছে কতবার এই ভূখণ্ডের রাজধানী হয়েছে? এটি হয়েছে 5বার। এটা উত্তর দিয়েছে অর্পিতা হালদার, এবং উত্তর দিয়েছে জান্নাতুল ফুল, থ্যাংক ইউ, এবং অনিকা কুইন, সে উত্তর দিয়েছে। মাফি ইসলাম 2বার না, ভুল হয়েছে, এবং নাম জান্নাতি, না আপনারও ভুল হয়েছে। নুসরাত জাহান 5বার। ওকে, এবার আমি বুঝাবো যে কতবার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে। সর্বপ্রথম ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে, আমরা যদি একটি আরেকটা যদি নেই, তাহলে আমি এভাবে বলবো যে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে প্রথম 1610 সালে। 1610 সালে ঢাকা 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 বাংলাদেশের রাজধানী হয়েছে। ঢাকা রাজধানী হয়েছে 5বার। কতবার? 5বার। তাহলে কিভাবে হয়েছে একটু দেখেন। 1610 সালে এই ভূখণ্ডের যিনি যে শাসনভারটা দেখছিলেন তিনি ইসলাম খান। এই ইসলাম খান কে ছিলেন? ইসলাম খান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের কি ছিলেন? সেনাপতি ছিলেন, অথবা সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। ইসলাম খান 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সুবেদার নির্বাচিত হন। এটা দেখেন 1610 সালে, আগে দেখেন একটু দেখেন 1610 সালে বাংলায়, কোথায়? বাংলায় সম্রাট জাহাঙ্গীরের কি হন? সুবেদার হিসেবে নিয়োগ পান। সুবেদার হিসেবে নিয়োগ পান ইসলাম খান, নিয়োগ লাভ করেন কে? ইসলাম খান। এখান থেকে প্রশ্নটা আমি খুব সুন্দর করে বোঝাতে চাই, ভালো করে বুঝেন, একটু ধৈর্য ধরেন, দেখেন সুন্দর হয়ে যাবে, আপনারা বুঝবেন। আমি একটা জিনিস ফিল করি, এই পেইড ব্যাচগুলোতে আমাদের কোচিং এর যত সাধারণ জ্ঞান থাকে আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে স্টুডেন্টদের বোঝানোর ট্রাই করি, যেন কোনো কারণে সে ক্লাসটি করবার পর তার যেন ফিল না হয় যে সাধারণ জ্ঞান আমাকে দিয়ে হবে না। কারণ সাধারণ জ্ঞানটা চর্চার ব্যাপার, এবং আমি যেভাবে পড়াই আমি চেষ্টা করি এইভাবে ক্লাসগুলোতে পড়ানো, আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো, কারণ ওইখানের মাধ্যমে স্টুডেন্টরা এটাকে রপ্ত করতে পারে, এবং আমি সকল ধরনের প্রশ্ন তাদের শুনি, এবং কোথায় থেকে প্রশ্ন হয় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এটা গবেষণার অব্দ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করি। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ঢাকা রাজধানী হয়েছে এ পর্যন্ত 5বার, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা 3 স্টার দিতে পারেন।
ঢাকা রাজধানী হয়েছে 5 বার। 1610 সালে প্রথম, কি 1610 সালে প্রথম রাজধানী হয় 1610 সালে। 1610 সালে প্রথম ঢাকা রাজধানী হয়। এবং দেখেন 1610 সালে বাংলায় সম্রাট জাহাঙ্গীরের সুবেদার হিসেবে নিয়োগ পান ইসলাম খান। তাহলে সম্রাট জাহাঙ্গীর কোথায় ছিল? সম্রাট জাহাঙ্গীর ওই সময়ে দিল্লি থেকে গোটা ভারতবর্ষ শাসন করেছিলেন, কিন্তু স্পেসিফিক্যালি এই বাংলায় তখন তো এটার নাম বাংলাদেশ ছিল না, স্পেসিফিক্যালি এই বাংলায় তখন তিনি ইসলাম খানকে স্পেশালি বলেন যে তুমি ইসলাম খান, তুমি এই জায়গাটা দেখো, আমি তো দিল্লিতে বসে গোটা ভারতবর্ষ শাসন করছি, আমি পারছি না, বাট তুমি স্পেসিফিক ভাবে বাংলাটাকে তুমি দেখো। তখন ইসলাম খান যখন সুবেদারে নিযুক্ত হন, একটা জিনিস বলেন তো, রাজনীতিবিদরা তো ব্যাপক তেল মারে, ইসলাম খান মনে করলো আচ্ছা একটা তেল মারা কাজ করি, কি তেল মারলে ভালো হয়? সেটা হচ্ছে এই ভূখণ্ডের রাজধানী আমি যদি এই ঢাকাকে গ্রহণ করি তাহলে কেমন হয়, এবং এটা যদি হচ্ছে আমি সম্রাটের নাম অনুযায়ী দেই তাহলে তো সম্রাট ব্যাপক খুশি হবে এবং দীর্ঘদিন আমাকে এখানে শাসন করবার একটা রাস্তা করে দেবে। তখন সম্রাট এই সুবেদার ইসলাম খান মনে করলেন কি এই ভূখণ্ডের রাজধানী হবে জাহাঙ্গীরনগর। এই জন্য ঢাকার পূর্ব নাম কিন্তু জাহাঙ্গীরনগর। কার নামে রাখছে? সুবেদার ইসলাম খান রেখেছে কিন্তু কার নামে? সম্রাট জাহাঙ্গীরের নামে, তার সরাসরি সম্রাট জাহাঙ্গীরের নামে। এই জন্য ঢাকার পূর্ব নাম ছিল কি? জাহাঙ্গীরনগর। তাহলে 1610 সালে প্রথম রাজধানী হয়, প্রথম হয় রাজধানী কি? রাজধানী। এবং তখন নাম থাকে, তখন ঢাকার নাম দেয়া হয় কিসের? নাম দেয়া হয় ঢাকার জাহাঙ্গীরনগর। ঢাকার নাম দেয়া হয় কি? জাহাঙ্গীরনগর। কার নামে? সম্রাট জাহাঙ্গীরের নামে, জাহাঙ্গীরনগর। এবং এই কারণে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে, 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এরপরে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে ঢাকায় আরো একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ওই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া যায় না, আবার ডাবল হয়ে যায়। এই জন্য তখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে, যেটি এখন সাভারে অবস্থিত। কিন্তু আমি তো বলছি সেই 1610 সালের কাহিনী। তখন ভারতবর্ষে দিল্লিতে বসে সম্রাট জাহাঙ্গীর গোটা ভারতবর্ষে শাসন করছিলেন। এই বাংলায় স্পেসিফিক ভাবে দায়িত্ব দিলেন কাকে? ইসলাম খানকে। ইসলাম খান তেল মারার জন্য তার সরাসরি যিনি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী এই রাজধানীর নাম মানে ঢাকার নাম রাখা হলো জাহাঙ্গীরনগর। এবং ওইবারেই ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা পেল। তাহলে প্রথম রাজধানীর মর্যাদা পায় 1610 সালে, প্রথম রাজধানীর মর্যাদা পায়। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন যে ক্লিয়ার কিনা, তাহলে আমি পরের ইয়েতে যাই। হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। তাহলে আমাকে যদি এতটুকু ক্লিয়ার মনে হয় তাহলে আমি পরের স্লাইডে যাব। যদি আপনারা ক্লিয়ার মনে হয় তাহলে একটু লিখেন যে ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। একটু লেখেন যে এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, রিয়া রিজভি ক্লিয়ার এবং আরিফা আক্তার জি ক্লিয়ার। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি একটু বুঝাই দেবো। কারণ আমি কিন্তু এভাবেই পেইড ক্লাসগুলোতে স্টুডেন্টদের ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু হচ্ছে আমি বারে বারে স্টুডেন্টদের জ্বালাই যে ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার হয়েছে। আমি সবাইকে বলি, এ পর্যন্ত 73 জন দেখছেন, সো আমি 73 জনকে বিনীত আহ্বান করব ক্লাসটিকে যারা আপনার টাইম লাইনে শেয়ার করেননি, টাইম লাইনে একটু শেয়ার করে দেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আমার উপকার হবে। বিশেষ করে কেন আমার উপকার হবে? আপনাদেরও উপকার হবে, আমার উপকার হবে, আমি এনকারেজড হব যে স্টুডেন্টরা দেখছে আমি ক্লাসটা আরো কন্টিনিউ করি, যেন আপনাদেরও উপকার হয়। আর আপনাদের তো উপকার হবে কারণ এই প্রশ্নগুলো ফ্রিকুয়েন্টলি পরীক্ষা আসে। দ্বিতীয়বার রাজধানী হয়, দ্বিতীয়বার ঢাকা রাজধানী হয় 1660 সালে। কত সালে? 1660 সালে। এবং এটি কে করেন? এটি করেন হলো যে সুবেদার মীর জুমলা নামে এক ভদ্রলোক আছে। কি? সুবেদার মীর জুমলা এটি করেন। পরীক্ষায় প্রশ্ন আসবে ঢাকাকে দ্বিতীয়বার রাজধানী কে করেন? বলবেন যে মীর জুমলা। আর যদি বলা হয় ঢাকাকে প্রথম রাজধানী কে করেন, তাহলে বলবো আমরা ইসলাম খান। কার নামে করা হয়? জাহাঙ্গীরের নামে। এবং আমরা যদি বলি ইসলাম খান কার সুবেদার ছিলেন, আমরা বলবো সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। 1610 এবং 1660 সালে এই সুবেদার মীর জুমলা হচ্ছে যে আবার ঢাকাকে কি করলেন? দ্বিতীয়বার রাজধানী ঘোষণা করলেন। দ্বিতীয়বার ঢাকা রাজধানী হয়
ষোলোশো ষোলোশো কত সালে? 1660 সালে মীর জুমলা, এটি সুবেদার মীর জুমলা ঘোষণা করেন। মীর জুমলা ঘোষণা করেন। এবং মজার বিষয় হচ্ছে আপনারা একটা জিনিস দেখবেন, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হয় মীর জুমলা গেট কোথায়, সরি ঢাকা গেট কোথায় অবস্থিত। আপনারা জানেন এই 1660 সালে তিনি মানে কি এই মীর জুমলা ওই সালে একই সালে মানে 1660 সালে ঢাকা গেট নির্মাণ করেন। কি গেট নির্মাণ করেন? ঢাকা গেট। যেহেতু ঢাকা গেট মীর জুমলা নির্মাণ করেন, সেই জন্য এই ঢাকা গেটকে বলা হয় মীর জুমলা গেট। কি বলা হয়? মীর জুমলা গেট। মীর জুমলা গেট। মীর জুমলা গেট। এবং এই গেটটি এটি বর্তমানে এটি কোথায় অবস্থিত বলেন তো? বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এটি অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই গেটটি অবস্থিত। এই গেটটি অবস্থিত। আপনারা বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, খাদিজা ইসলাম প্রশ্ন করেছে এটি কাদের ক্লাস হচ্ছে? এই ক্লাসটি আসলে সবার, যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য কাজে দেবে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য কাজে দেবে, যারা মেডিকেলের ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য কাজে দেবে, যারা চাকরি করতে চায় প্রাইমারি স্কুলের নিয়োগ বা যে কোনো পরীক্ষা মানে চাকরির পরীক্ষা তাদের জন্য এটি কাজে দেবে। সুতরাং আমি বলবো এই ক্লাসটি শুধু একজন স্পেসিফিক কোনো সেক্টরের জন্য নয়, সবার জন্য, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায় তাদের জন্য। ওকে, আপনারা ক্লিয়ার হলে আমাকে একটু জানান যে এটি ক্লিয়ার হয়েছেন। জিকে ক্লাস, রাইট, জিকে ক্লাস হচ্ছে। ওকে, আরিফা আক্তার বলেছে যে ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, প্রথমবার তো হচ্ছে ঢাকা রাজধানী হয়েছে 1610 সালে, কিন্তু 1660 সালে ঢাকা দ্বিতীয়বার এই ভূখণ্ডের রাজধানী হয়। কে রাজধানীটা করে? সুবেদার মীর জুমলা। এবং সুবেদার মীর জুমলা 1660 সালে ঢাকায় একটি গেট নির্মাণ করেন। সেই গেটটির নাম হলো ঢাকা গেট। এবং ওই গেটটির যেহেতু মীর জুমলা নির্মাণ করেছেন, সুতরাং ওই গেটটির আরেকটা নাম ডাকা হয়, সেটি হলো যে মীর জুমলা গেট। এবং এই গেটটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন? দুই একজন একটু ক্লিয়ার লেখেন যে ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমার পরের স্লাইডে যেতে সহজ হবে। ওকে, থ্যাংক ইউ। ইসরাত জাহান ক্লিয়ার, এবং হচ্ছে নাফিজা আক্তার বলেছেন ক্লিয়ার। থ্যাংক ইউ। আরো কারো ক্লিয়ার যদি না হয়ে থাকে আমাকে বলতে পারেন। সব প্রশ্নের কোয়ালিটি কি এক? আমি বুঝলাম না। তৌহিদ মুন্না, নো, সব প্রশ্নের কোয়ালিটি মানে কোয়ালিটি এক মানে কি? কোন প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা লাগবে, মানে আমি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে আমি বারবার এখানে এই আলোচনার মাধ্যমে বোঝাচ্ছি, যেগুলো বারে বারে পরীক্ষায় আসে। দ্বিতীয়বার কি প্রয়োজন ছিল? দ্বিতীয়বার করার প্রয়োজন ছিল এর আগে 1650 সালে শাহ সুজা নামে ওই সময় বাংলার শাসক ছিলেন, তিনি বাংলার রাজধানীকে মানে ঢাকা যে রাজধানী ছিল এটিকে কোথায় নিয়ে যায়? এটিকে হচ্ছে যে ভারতবর্ষের অন্য একটি জায়গায় নিয়ে যায়, যার কারণে হচ্ছে দ্বিতীয়বার আবার রাজধানী করার প্রয়োজন পড়েছিল। ওকে, থ্যাংক ইউ। এবং আমরা যদি দেখি এই দ্বিতীয়বার আর তৃতীয়বার যখন হয় তখন হচ্ছে যে 1905 সালে হচ্ছে তৃতীয়বার ঢাকা রাজধানী হয়। তৃতীয়বার কারণ কি? তৃতীয়বার কেন আপনারা বলেন তো? কারণ হচ্ছে তৃতীয়বার 1905 সালে কিন্তু লর্ড কার্জন বঙ্গকে ভাগ করেন, বঙ্গ ভাগ হয়। বঙ্গভঙ্গের কারণে 1905 সালে যেহেতু বঙ্গভঙ্গ হয়, সুতরাং তখন এই ঢাকা পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হয়। তখন ঢাকা রাজধানী হয় কার বলেন তো? ঢাকা রাজধানী হয় তখন ঢাকা রাজধানী হয় পূর্ববঙ্গ ও আসামের। তখন ঢাকা রাজধানী হয় পূর্ববঙ্গ ও আসামের। পরীক্ষায় আসবে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয় ঢাকা। কখন? 1905 সালে ঢাকা রাজধানী হয় পূর্ববঙ্গ ও আসামের। কারণ 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। রাইট, 1905 এবং এরপরে যখন ঢাকা রাজধানী হয়, তাহলে তিনবার অলরেডি কিন্তু ঢাকা রাজধানী হয়ে গেল। এবং এরপরে
1947 সালে 1947 সালে দেখেন 1900 এরপরে 1947 সালের 14ই অগাস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে কিন্তু হচ্ছে পূর্ব পাকিস্তানের পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। পূর্ব পাকিস্তানের কি হয়? পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। খুবই ইম্পর্টেন্ট, আমি একটু এলাবোরেটলি বোঝাচ্ছি যেন আপনাদের মনে থাকে। রাজধানী হয় ঢাকা, পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। এতটুকু হচ্ছে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। মোহাম্মদ আরাফাত, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ, কারণ আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করে দাও, রাইট? সাফিয়া সাইফা সুমু, থ্যাংক ইউ। 1905 সালে তৃতীয়বার ঢাকা রাজধানী হয় পূর্ববঙ্গ এবং আসামের। পূর্ব বছর না জাকিয়া ইয়াসমিন, এটা হবে পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হয় ঢাকা। ঠিক আছে, কারণ মেনশন করে দিতে পারে তৃতীয়বার ঢাকা যে রাজধানী হলো কোন জায়গার, পূর্ববঙ্গ এবং আসামের। আচ্ছা, এতটুকু। 15ই অগাস্ট ভারতের জন্ম হয়, রাইট? নাফিজা আক্তার, থ্যাংক ইউ। এবং সেটা 15ই অগাস্ট ভারত, রাইট? আপনি হচ্ছে হয়তো সংক্ষেপে লিখেছেন, আমি বুঝতে পেরেছি। একটা দেশের কি দুইটা রাজধানীও হওয়া সম্ভব? হ্যাঁ কাব্যিক ভাইয়া, না, দুইটা রাজধানী হওয়া সম্ভব না, অবশ্যই একটাই রাজধানী হয়। যেহেতু পাকিস্তান হচ্ছে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, কিন্তু আমাদের পাকিস্তানের একটা তৎকালীন প্রদেশ ছিল কিন্তু পূর্ব পাকিস্তান। সঙ্গত কারণেই পূর্ব পাকিস্তানের রাজধানী হয়েছিল ঢাকা, কিন্তু হোল পাকিস্তানের রাজধানী তো তখন করাচি ছিল। সো ওই সময়ে শুধু একটা আঞ্চলিক রাজধানী ছিল পূর্ব পাকিস্তানের, সেটি হয়েছে ঢাকা। কারণ আপনি জানেন যে পূর্ব পাকিস্তানই কিন্তু পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হয়েছিল। ওকে, তাহলে আমরা এরপরে যদি আমি আরেকবার দেখাই, 1971 সালে স্বাধীন বাংলার রাজধানী হয় ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, রাজধানী হয় ঢাকা। ওকে, তাহলে এতটুকু বুঝতে পেরেছেন তখন নাম কি হয়েছিল? তখন তো পূর্ব পাকিস্তান নাম হয়েছিল মাফি ইসলাম। কখন, আমি তখন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? 1971 সালে শেষবার রাজধানী হয়, রাইট? আচ্ছা, আমাকে কেউ একটা প্রশ্ন বলতে পারবেন, ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? প্রশ্ন আমাকে একটু বলবেন। প্রশ্ন এক হলো ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? একটু এই প্রশ্নটার উত্তর দেন, হয়েছে কতবার? ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? আমাকে এই প্রশ্নটার উত্তর দেবেন একটু। ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? রাইট, পূজা সরকার, জেরিন, ফাতেমা সবাই বলেছে একবার। জি ভাইয়া, বুঝতে পেরেছে। জাকিয়া ইয়াসমিন একবার, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছেন। ঢাকা না, দুইবার তো না, জেরিন আক্তার দুইবার না, একবার। ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয়েছে একবার, কিন্তু ঢাকা প্রাদেশিক বাংলার রাজধানী হয়েছে কতবার? যদি প্রশ্নটা এভাবে হয়, প্রাদেশিক বাংলার রাজধানী, ঢাকা প্রাদেশিক রাজধানী হয়েছে, প্রাদেশিক মানে কি? প্রদেশের রাজধানী হয়েছে। ঢাকা প্রাদেশিক রাজধানী হয়েছে। যদি প্রশ্নটা এভাবে আসে, ঢাকা প্রাদেশিক রাজধানী হয়েছে কতবার? রাজধানী হয়েছে ঢাকা প্রাদেশিক রাজধানী হয় কতবার হয় বলেন তো? 4 বার হয়। কতবার হয়? 4 বার। 4 বার। তাহলে এই 4 বার তো হচ্ছে, আমি বলেছি, এক হচ্ছে 1610, 2 হচ্ছে 1660, 3 হচ্ছে 1905 এবং 4 হচ্ছে 1947। আর এর আগে আমি একটু আগে যেটা বললাম, এই ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় কতবার? সেটা হচ্ছে একবার। কতবার? একবার। একবার হয়। ওকে, একবার। এটা কখন হলো? 1971। তাহলে এই স্বাধীন বাংলার রাজধানী হয়েছে 1971-এ একবার, এবং তার আগে প্রাদেশিক রাজধানী হয়েছে 1610, 1660,
1905 এবং 1947। তাহলে ওইদিকে 4 বার প্রাদেশিক রাজধানী আর স্বাধীন বাংলার রাজধানী হলো 1 বার। তাহলে এবার যদি বলি ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে, তখন আমরা বলবো ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে, তখন আমরা বলবো ঢাকা রাজধানী হয়েছে মোট 5 বার। কি 5 বার, এটাকে আমরা হচ্ছে এভাবে নিব। ঢাকা আসলে মোট রাজধানী হয়েছে, যদি বলা হয় ঢাকা কতবার রাজধানী হয়েছে, র্যান্ডম প্রশ্ন করে, তাহলে আমরা বলবো ঢাকা রাজধানী হয়েছে 5 বার। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু ক্লিয়ার করবেন। এই কনসেপ্টটা একদমই ক্লিয়ার হলো কিনা আমাকে একটু ক্লিয়ার করবে সবাই। রাইট, 1610, 1660, স্বাধীন বাংলাদেশ একবার। আমাকে ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্টটা আমাকে একটু প্লিজ একটু হচ্ছে যে ক্লিয়ার করবেন। আমি একটা জিনিস খুব ধীরে ধীরে পড়াই, তবে চেষ্টা করি খুব ভালো করে পড়ানোর, মানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যেন হচ্ছে ভালো করে পড়ানো যায়। প্রাদেশিক রাজধানী 4 বার আর মোট 5 বার, স্বাধীন বাংলার রাজধানী 1 বার। ক্লিয়ার কিনা আমাকে বলেন, ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন যে ক্লাসটি আপনাদের হচ্ছে যে করে বোঝা হচ্ছে, বুঝতে পারছেন টপিক, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। জেরিন আক্তার জি ক্লিয়ার, মরিয়ম ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কি বলে মানে আন্ডারস্ট্যান্ডিং মাই ক্লাস। ওকে, আমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করেন যে যে ক্লাসটি দেখছেন আপনারা বুঝতে পারছেন কিনা সবকিছু আমাকে বলেন, আমি কিন্তু বুঝতেছি না। আমার ক্লাস কি ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লেখেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে না আমি পড়ায় বোঝাতে পারছি। আমার ক্লাস কি আপনারা বুঝতে পারেন? যদি বুঝতে পারেন বলেন যে হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, তাহলে হচ্ছে আমি ক্লাসটা আরো কন্টিনিউ করব। ক্লাসটি কন্টিনিউ করব কিনা আমাকে একটু জানান প্লিজ। ক্লাসটি কি কন্টিনিউ করব? ভাইয়ার নাম ধরে কমেন্ট করবেন, তাহলে একটু মনোযোগ বাড়ে। ওকে, জাকিয়া ইয়াসমিন থ্যাংক ইউ, পারু সরকার, তারপরে হচ্ছে জান্নাতি জি অনেক ভালো লাগে ভাইয়া ক্লাস, থ্যাংক ইউ। এটা বলেছে হচ্ছে আফিয়া ডিএম শাহাবুর, হ্যাঁ ভাইয়া ক্লাস অনেক ভালো লাগে। শশী পরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি সবার খুব ভালো লাগছে ক্লাসটি। তো আজকে আমরা এখন যে বিষয়টি আসলে বোঝানোর আমি ট্রাই করব, আসলে বাংলাদেশের পরিচিতি পড়তে গিয়ে আমরা অনেক কিছু বুঝলাম। সো বাংলাদেশের একটা বিষয় হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে। আমি যদি বাংলাদেশের মানচিত্রটা আঁকি, একটু দেখেন বাংলাদেশের যখন মানচিত্রটা আমি আঁকবো, একটু বাংলাদেশের মানচিত্র হচ্ছে আমি ভালো আঁকতে পারি না, কিন্তু জাস্ট একটু বোঝানোর ট্রাই করবো আমি। ওকে, এইটা হচ্ছে বাংলাদেশের যদি মানচিত্র হয়, আমি একটা জিনিস বারে বারে বলি, বাংলাদেশের মানচিত্র মানে যে কোনো মানচিত্র আপনি যখন পড়বেন তখন সবসময় উপরের অংশটুকু হবে উত্তর, এইটা হবে উত্তর, উপরের অংশটুকু কি হবে উত্তর। এবং আপনার বামে, হাতের বামে, যেমন এই যে মানচিত্রটা, এটা যদি আমি খাতা ধরি তাহলে আমি খাতার সামনে দাঁড়াবো, দাঁড়ায় দেখব উপরে হচ্ছে উত্তর এবং বামে হচ্ছে পশ্চিম। বামে কি, বামে আমি ধরে নিব পশ্চিম, এবং ডানে আমি কি ধরবো, ডানে আমি ধরবো পূর্ব। ডানে কি ধরবো আমি, পূর্ব ধরবো। এবং একদম নিচে কি ধরবো, নিচে আমি ধরবো হলো যে দক্ষিণ। নিচে কি ধরবো আমি, দক্ষিণ ধরবো। এতটুকু কি বুঝতে পারছেন? ডান বাম উত্তর দক্ষিণ বোঝা যাচ্ছে? ডান বাম উত্তর দক্ষিণ বোঝা যাচ্ছে কিনা, মানে আমি জাস্ট মানচিত্রটাকে হচ্ছে খুব ভালো আঁকতে পারি নাই, বাট মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করবো, এই জন্য মানচিত্রটাকে আমি এঁকেছি। এই মানচিত্র আঁকতে গিয়ে যে জিনিসটা আমরা হচ্ছে এবার লক্ষ্য করব সেটি হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই যে এটা পুরোটাই কিন্তু হচ্ছে রংপুর বিভাগ। এই বিভাগটার নাম হলো রংপুর বিভাগ। এই বিভাগটার নাম কি, রংপুর, রংপুর বিভাগ। এটা একটু বুঝতে হবে, কেন বুঝতে হবে সেটা আমি আসছি একটু পরে। এই জায়গাটার নাম হলো, এই জায়গাটার যে নাম এটা হলো রাজশাহী বিভাগ। এটা কি, এটা হলো রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ। এবং এই জায়গাটার নাম যেটি, সেটি হচ্ছে, এই জায়গাটার নাম হলো ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ। আর এই জায়গাটার নাম হলো সিলেট বিভাগ। কি বিভাগ, সিলেট বিভাগ, সিলেট বিভাগ। আর এই জায়গাটার নাম হলো, এই জায়গাটার নাম হলো খুলনা বিভাগ। কি বিভাগ, খুলনা বিভাগ। ভালো করে বুঝেন, খুলনা বিভাগ, ভালো করে বুঝেন। আপনারা আপনারা হয়তো ভাববেন এগুলো তো বইয়ে দেয়া আছে,
বই থেকে পড়ে নিব ভাই, বই থেকে পড়ে সবাই মানে শিক্ষার্থী হতে পারে না, একটু বুঝে নিতে হয়। এবং কেন বোঝাচ্ছি আমি একটু পরে বুঝাবো। আচ্ছা, এই যে জায়গাটা এটা খুব বড় হয়ে গেছে, সরি আমি এটাকে খুব বড় করে বোঝাচ্ছি আর কি, সমস্যা নেই। এইটা হলো চট্টগ্রাম বিভাগ। কি বিভাগ? চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ, এটা হলো চট্টগ্রাম বিভাগ। আর এই মাঝখানের যে বিভাগটা, এটা হলো ঢাকা বিভাগ। এটা কি বিভাগ? ঢাকা বিভাগ। আর এই যে বিভাগটা দেখতে পাচ্ছেন, এটা হলো বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমি যে মোটামুটি বোঝাচ্ছি, এটি কি দেখা যাচ্ছে? আচ্ছা, যদি দেখা যায় আমাকে একজন বলেন তো বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা কয়টা, কতটি বিভাগ আছে? তাহলে বলবো কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কোন বিভাগটা আমরা মিস করেছি বলেন তো? রংপুর 1, 2, রাজশাহী, ময়মনসিংহ 3, সিলেট 4, 5, 6, 7, 8। তাহলে আমরা বলবো বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা হচ্ছে, মোট বিভাগ হচ্ছে 8টি। মোট বিভাগ কয়টি? মোট বিভাগ হলো 8টি। মোট বিভাগ হচ্ছে 8টি। মোট বিভাগ কয়টি? 8টি। এটা পরীক্ষায় আসে না, কিন্তু একটু বোঝা দরকার আছে। কেন আছে আমি বলছি। 8টা আসে পরীক্ষায়, কিন্তু এটা শিশু প্রশ্ন, এটা সবাই আপনারা জানেন। কিন্তু প্রশ্ন যেটি আসবে সেটি হচ্ছে, প্রশ্ন যেটি আসবে দেখেন, আমি কিন্তু এই বিভাগটার মানচিত্রটা খুব বড় করে দেখাইছি, তাই না? বড় করে দেখাইছি। তাহলে আমরা বলবো আয়তনে সব থেকে বড় বিভাগ কোনটি? আমাকে বলেন তো, প্রশ্নের উত্তর দেন। আয়তনে সব থেকে বড় বিভাগ কোনটি? আয়তনে সব থেকে বড় বিভাগ কোনটি? সব থেকে বড় বিভাগ কোনটি? সব থেকে বড় যে বিভাগটি আয়তনে, সেটা কোনটি বলতে পারবেন? বড় বিভাগ কোনটি? আয়তনে সব থেকে বড় বিভাগ কোনটি আমাকে বলতে পারবেন? হ্যাঁ, 4টা। প্রশ্ন বলেন যে আয়তনে সব থেকে বড় বিভাগ। আরিফা আক্তার, না ভাইয়া, ঢাকা না। আমি এখানে সব থেকে কোন বিভাগটার আয়তন বড় দেখাইছি দেখেন তো, এই যে চট্টগ্রাম বিভাগটার আয়তন সব থেকে বড় করে দেখিয়েছি। তাহলে আমরা বলবো আয়তনে সব থেকে বড় বিভাগ হলো চট্টগ্রাম। আয়তনে সব থেকে বড় বিভাগ হলো চট্টগ্রাম। কি? চট্টগ্রাম। চট্টগ্রাম। কিন্তু প্রশাসনিকভাবে সব থেকে বড় বিভাগ কোনটি আমাকে বলবেন? প্রশাসনিক দিক থেকে, প্রশাসনিকভাবে, প্রশাসনিকভাবে সব থেকে বড় বিভাগ, বড় বিভাগ কোন বিভাগে বেশি মানুষ বাস করে আমাকে এটা বলতে পারবেন? যে বিভাগে, কোন বিভাগে সব থেকে বেশি মানুষ বাস করে? ঢাকায় সব থেকে বেশি মানুষ বাস করেন না? সো এখানকার প্রশাসনিক কর্মকাণ্ড কিন্তু ঢাকা। সো প্রশাসনিকভাবে বড় বিভাগ কোনটি? তাহলে আমরা বলবো ঢাকা। আয়তনে হচ্ছে বড় চট্টগ্রাম, আর প্রশাসনিকভাবে বড় বিভাগ হচ্ছে ঢাকা। প্রশাসনিকভাবে বড় বিভাগ হচ্ছে ঢাকা। আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন, শোনেন। কোন বিভাগে জেলা কয়টি? রংপুর বিভাগে জেলা কয়টি? সিলেট বিভাগে জেলা কয়টি? এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় শুধু আসে ঢাকা বিভাগে কয়টি জেলা আছে, ঢাকা বিভাগে মোট কতটি জেলা আছে, এই প্রশ্নটা আসে। ঢাকা বিভাগে মোট জেলা কয়টি? ঢাকা বিভাগে মোট জেলা কয়টি আপনারা বলেন তো? ঢাকা বিভাগে মোট জেলা কয়টি? মোট জেলা কয়টি এটা আসে। মোট জেলা কয়টি, এইটা কিন্তু পরীক্ষায় আসে। ঢাকা বিভাগে মোট জেলা কয়টি আপনারা বলতে পারবেন? ঢাকা বিভাগে মোট জেলা কয়টি? সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ, সিলেট। আমি এটাতে পরে আসতেছি, রাইট। এস কে শারমিন উত্তর দিয়েছে ঢাকা বিভাগে 13টি জেলা আছে। থ্যাংক ইউ। ঢাকা বিভাগে জেলা আছে 13টি। ঢাকা বিভাগে জেলা আছে 13টি। খুবই ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন দিয়েছি। মানে বাংলাদেশের জেলা 64টা কোথায় কি, এইটা ইম্পর্টেন্ট না, এই 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট। আয়তনে সব থেকে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। প্রশাসনিকভাবে বড় বিভাগ ঢাকা। ঢাকা বিভাগে মোট জেলা 13টি। আর এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। সর্বশেষ বিভাগ কোনটি যদি হয়, আমরা যদি পড়ি সর্বশেষ বিভাগ কোনটি, সর্বশেষ, সর্বশেষ বিভাগ কোনটি আমরা বলবো যে সর্বশেষ বিভাগ হলো যে কি, কোনটি? ময়মনসিংহ। কি? ময়মনসিংহ। ময়মনসিংহ এটি কিন্তু সব থেকে ছোট বিভাগ। কি বিভাগ? সব থেকে ছোট বিভাগ ময়মনসিংহ। এবং এটা 2015 সালে বিভাগ হয়। 2015 সালে ময়মনসিংহ বিভাগ হয়। এবং ঢাকা থেকে, ঢাকা থেকে বের হয়ে, ঢাকা থেকে কি বের হয়ে, মানে আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, ঢাকা থেকে বের হয়ে এটি হয়। মানে বোঝাতে পারছি কিনা আমি জানি না। আমি বলেছি সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, এটি সব থেকে ছোট বিভাগ। 2015 সালে এটি হয় এবং ঢাকা থেকে বের হয়ে হয়, এবং সর্বশেষ বিভাগ হয় 2015 সালে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বোঝাবেন যে ক্লিয়ার। এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আরেকটা জিনিস বোঝাতে চাই।
এতটুকু বিষয় যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই, তাহলে আমি আরেকটু জিনিস বোঝাতে চাই। আমি জানি না এতটুকু আপনারা ক্লিয়ার কিনা। জি ভাইয়া, জেরিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার। আরো কয়েকজন লিখেন ক্লিয়ার কিনা। শশীপুরি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাকে একটু জানান যে ক্লিয়ার কিনা। ওকে, অনেকে ক্লিয়ার জানাচ্ছে। আমি বারে বারে বলেছি আজকের ক্লাসটি যারা এখন পর্যন্ত শেয়ার করেননি, ক্লাসটিকে একটু শেয়ার করে দেবেন। কারণ কি হয়, ক্লাসটি শেয়ার করলে আমার আগ্রহ বাড়ে যে আমার স্টুডেন্টরা কষ্ট করে ক্লাসটি করছে, সো আমি আর একটু থাকি। ভাইয়া বলবেন না এগুলো পরে কি সব জায়গায় এক্সাম দেওয়া যাবে? বলেন না এইগুলো পরে কি, আমি বুঝিনি কথাটা জেরিন আক্তারের। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় একটা প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি জেলা ছিল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে 64টি জেলা আছে, এটা তো সবাই জানে, এটা শিশু প্রশ্ন। কিন্তু মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের জেলা কয়টি ছিল? 1971-এ মুক্তিযুদ্ধকালীন একটা প্রশ্ন আসবে এরকম যে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন বিডি মানে কি? বিডি মানে বাংলাদেশ। বিডির জেলা ছিল, বিডির মোট জেলা ছিল কয়টি? 19টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 19টি জেলা ছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটা পরীক্ষায় কিন্তু আসে। সো বি কেয়ারফুল, এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল হচ্ছে 19টি। এবং আরেকটি যে জিনিসটা মুক্তিযুদ্ধকালীন, কিন্তু আমি যদি বলি বর্তমানে আয়তনে বড় জেলা, বর্তমানে আয়তনে বড় জেলা হলো আয়তনে বড় জেলা হলো রাঙামাটি। বর্তমানে আয়তনে বড় জেলা হচ্ছে রাঙামাটি। এবং আয়তনের ছোট যে জেলাটি, ছোট জেলা কিন্তু হলো যে নারায়ণগঞ্জ। কি এটা? এই প্রশ্নগুলো খুবই আসে, এই জন্য আমি বলতেছি। মানে নারায়ণগঞ্জ, আয়তনের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বর্তমানে আয়তনের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আয়তনের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ওকে। এবং 1971-এ প্রথম প্রতিরোধ যে জেলায় গড়ে ওঠে, 1971 সালে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে, প্রতিরোধ গড়ে ওঠে যে জেলায়। প্রতিরোধ মানে কি? পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে হচ্ছে গাজীপুর জেলায়। প্রতিরোধ গড়ে ওঠে। আচ্ছা, কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে? তোমরা জানো যে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। কত সালে? 1971 সালে। কোথায়? এটা হচ্ছে গাজীপুরে। কোথায়? গাজীপুরে। আর প্রথম 1971 সালের শত্রুমুক্ত প্রথম জেলা কোনটি? শত্রুমুক্ত বা হানাদার মুক্ত প্রথম জেলা কিন্তু হচ্ছে যশোর। হানাদার মুক্ত প্রথম জেলা হচ্ছে যশোর। হানাদার মুক্ত বা শত্রুমুক্ত প্রথম জেলা যশোর। এই প্রশ্ন কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন। আয়তনের ছোট জেলা নারায়ণগঞ্জ, বড় জেলা হচ্ছে রাঙামাটি, এবং প্রথম শত্রু মুক্ত জেলা যশোর, এবং প্রতিরোধ গড়ে ওঠে প্রথম পাকিস্তানিদের বিরুদ্ধে, সেটি হচ্ছে যে গাজীপুরে। এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন যে ক্লিয়ার। এতটুকু বোঝা হয়ে গেলে আমাকে একটু বলেন যে ক্লিয়ার। এতটুকু বোঝা হয়ে গেলে আমাকে বলেন ক্লিয়ার। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, বাট আমি চাচ্ছি যে মানে যে প্রশ্নগুলো একবারেই না হলে নয়, সেটি হচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি। মানে এগুলো পড়লে আসলে দেখা যাবে যে এগুলোই ফ্রিকুয়েন্টলি আসে। সো আমি সব নোট করে রাখছি। থ্যাংক ইউ লামিয়া আক্তার এবং নুসরাত জাহান। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাইকে আমিও থ্যাংক ইউ জানাচ্ছি কষ্ট করে তোলার জন্য। ওকে, এবার আচ্ছা, কতজন দেখছে? 78 জন দেখছে, থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে আরেকটা জিনিস যদি দেখি,
বাংলাদেশের মানচিত্রটা কিন্তু একটু আগে আমি আবার এঁকেছিলাম। আমি এখন যদি আবার মানচিত্রটা একটু আঁকি তাহলে একটা জিনিস আমি বোঝাতে সক্ষম হব, মানে যে জিনিসগুলো বারে বারে পরীক্ষায় আসে এই জিনিসগুলো আসলে একটু বুঝে বুঝে পড়লে না তাহলে হচ্ছে দেখা যায় যে 1 মার্কস 2 মার্কস এমনি কমন চলে আসে, 1-2 মার্কস এমনি কমন চলে আসে, 1-2 মার্কস এমনিতেই হচ্ছে কি আসে, কমন চলে আসে। ঠিক আছে, 1-2 মার্কস এমনিতেই কমন চলে আসে। এটা বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের যদি একটা প্রশ্ন আসে এভাবে যে সর্ব উত্তরের জেলা কোনটি, সর্ব উত্তরের থানা কোনটি, সর্ব উত্তরের কি বলে গ্রাম কোনটি, আমি বারে বারে বলছি এটা বাংলাদেশের যদি মানচিত্র হয় এটা হচ্ছে উত্তর। এটা কি উত্তর ধরে নেবেন এবং হাতের বামে ধরে নেবেন হচ্ছে যে পশ্চিম, বামে ধরে নেবেন কি পশ্চিম, হাতের ডানে ধরে নেবেন হচ্ছে পূর্ব, কি ধরে নেবেন পূর্ব, এবং হাতের একদম নিচে এটা ধরে রাখবেন হচ্ছে দক্ষিণ। তাহলে আমি যদি একটা প্রশ্ন করি এখানে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি, তাহলে উত্তর বলতে কি এই জায়গাটুকু বোঝায় না, এই যে এই জায়গাটুকু, এই জায়গাতে যে জেলাটি আছে সেই জেলার নাম, তাহলে কি সর্ব উত্তরে, সর্ব উত্তর। তাহলে বাংলাদেশের সর্ব উত্তর তো এইটা, তাহলে এই সর্ব উত্তরের যে জেলাটি, জেলা যদি আমি বলি তাহলে আমি বলবো যে হচ্ছে পঞ্চগড়। তোমরা জানো যে এই পঞ্চগড়ে বর্তমান হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একজন অন্যতম নেতা নাম সার্জিস আলম, তার বাড়ি কিন্তু এই পঞ্চগড়ে। ওকে, তাহলে পঞ্চগড় কিন্তু হচ্ছে একদম সর্ব উত্তরের জেলা, এবং সর্ব উত্তরের যেটি হচ্ছে উপজেলা সেটি হচ্ছে তেতুলিয়া। এখানে সর্ব উত্তর মানে কি একদম এই জায়গায়, মানে একদম এই জায়গায় যে উপজেলাটি সেটি হচ্ছে তেতুলিয়া, কি তেতুলিয়া। এবং এই তেতুলিয়ার মধ্যে সর্ব উত্তরে যে গ্রামটি আছে একদম একবারে সর্ব উত্তরের গ্রামটি সেটি কি, সেটি আমাকে একটু বলেন তো, সর্ব উত্তরের গ্রাম কি, সর্ব উত্তরের গ্রাম মানে জায়গা কোনটি, এটি হচ্ছে জায়গিরজোত ইউনিয়ন বা গ্রাম, এটি হচ্ছে কি জায়গিরজোত, 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 এটি হচ্ছে জায়গিরজোত। এবং এটাকে আপনারা লিখেন যে উপজেলা, উপজেলা, উপরে তো পঞ্চগড় জেলা, এটাকে লেখেন উপজেলা। আর জায়গিরজোতটা যদি বলে সর্ব উত্তরের ইউনিয়ন কোনটি, জায়গিরজোত, সর্ব উত্তরের জায়গা কোনটি, জায়গিরজোত, লেখেন যে জায়গা, ব্র্যাকেটে লেখেন জায়গা, জায়গা বললেও জায়গিরজোত, ইউনিয়ন বললেও জায়গিরজোত, এবং গ্রাম বললেও জায়গিরজোত। এতটুকু বুঝতে পেরেছেন? থানা বললেও তেতুলিয়া, উপজেলা বললেও তেতুলিয়া, জায়গা বললে জায়গিরজোত, জেলা বললে পঞ্চগড়। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যে জিনিসটি বোঝার ট্রাই করব সেটি হচ্ছে সর্বদক্ষিণের জেলা কোনটি। সর্বদক্ষিণের জেলা কিন্তু এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সর্বদক্ষিণের, এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু হচ্ছে এই যে এইভাবে, এই জায়গাটা কিন্তু হচ্ছে সর্বদক্ষিণের জায়গা। এই সর্বদক্ষিণের যে হচ্ছে সর্বদক্ষিণ, সর্বদক্ষিণের এই জায়গাটিকে যদি আমরা মনে করি তাহলে বলবো যে জেলা, জেলা কিন্তু হচ্ছে ভাই, জেলা হলো কক্সবাজার, কি কক্সবাজার, সর্বদক্ষিণের জেলা হলো কক্সবাজার। তাহলে উপজেলা কোনটি, উপজেলা কিন্তু হলো টেকনাফ, উপজেলা কি টেকনাফ, উপজেলা হলো যে টেকনাফ, উপজেলা হচ্ছে টেকনাফ। আর যদি বলি যে সর্বদক্ষিণের জায়গা কোনটি, সর্বদক্ষিণের জায়গা কোনটি, আর সর্বদক্ষিণের ইউনিয়ন বললে সেন্ট মার্টিন, ইউনিয়ন বললে কি সেন্ট মার্টিন। যদি এখানে ইউনিয়ন বলে, ইউনিয়ন, ইউনিয়ন বললে আমরা বলবো সেন্ট মার্টিন, কি বলবো সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, কি বলবো ইউনিয়ন বললে বলবো সেন্ট মার্টিন। কিন্তু যদি বলা হয় সর্বদক্ষিণের জায়গা কোনটি তাহলে আমরা বলবো সেরাদ্বীপ, এই যে সেরাদ্বীপ, এই যে এই জায়গায় সেরাদ্বীপ, সর্বদক্ষিণের এই যে এই জায়গায় হচ্ছে সেরাদ্বীপ, এই যে এই জায়গায়। তাহলে যদি বলা হয় সর্বদক্ষিণের জায়গা কোনটি, জায়গা যদি বলে, জায়গা বললে আমরা বলবো জায়গা, যদি বলে জায়গা তাহলে আমরা বলবো হচ্ছে সেরাদ্বীপ, কি বলবো সেরাদ্বীপ। আমি সরি যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা আসলে, কিন্তু বাট আমি বারে বারে বলছি সেরাদ্বীপ। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? আপনারা যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আমাকে বলেন যে হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। 13 কি আমি বুঝলাম না, নাসরিন সুলতানা 13 কি আমি বুঝি নাই, সেরাদ্বীপ আপনি বুঝেন। দেখেন এই যে সর্ব উত্তরের কিন্তু এই যে এই জায়গাটুকু দেখছেন, এই জায়গাটুকু সর্ব উত্তরের, তাহলে এই সর্ব উত্তরের জেলা যদি বলি তাহলে বলবো পঞ্চগড়, আর সর্ব উত্তরের উপজেলা এই জায়গায় তাহলে বলবো তেতুলিয়া। ভালো করে আপনারা হচ্ছে ইয়াতে দেখেন, এই যে মানচিত্রে দেখেন। আর যদি বলি সর্ব উত্তরের গ্রাম কোনটি বা জায়গা কোনটি তাহলে আমরা বলবো জায়গিরজোত। ওকে, এটা গেল। এবার আমি বলেছি যে
মানচিত্রের উপরে সবসময়ই উত্তর আর মানচিত্রের নিচে সবসময়ই দক্ষিণ। তাহলে মানচিত্রের নিচে যদি সবসময়ই দক্ষিণ হয় তাহলে দক্ষিণের সর্বশেষ জেলা কোনটি? এই জায়গাটা, এই যে এই জায়গাটা কক্সবাজার। সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার এবং সর্বদক্ষিণের উপজেলা যেটি সেটি কিন্তু হচ্ছে ভাইয়া টেকনাফ। আর যদি বলি সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি, সেটি হলো যে সেন্ট মার্টিন। আর যদি বলি সর্বদক্ষিণের একদম জায়গা কোনটি বা দ্বীপ কোনটি, আমরা বলবো ছেড়া দ্বীপ। তাহলে অনেকে বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। নুসরাত জাহান ক্লিয়ার, জান্নাতের ফুল বলেছে হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। এবং রুমানা ইসলাম বলছে জি স্যার, থ্যাংক ইউ। ছেড়া দ্বীপ জায়গা, হ্যাঁ এমডি নুপুর। ওকে, এবার আমরা পশ্চিমের জায়গাটুকু দেখব। কি পশ্চিমের যদি জায়গাটুকু আমরা দেখি, যে বলা হচ্ছে যে পশ্চিমের সর্বপশ্চিমের জেলা কোনটি? সর্বপশ্চিমের জেলা কিন্তু এই জায়গাটা, এই যে এই জায়গাটা সর্বপশ্চিমের জায়গা কিন্তু ভাই এই জায়গাটা। তাহলে কি সর্বপশ্চিমের জেলা, জেলা যদি আমি বলি, জেলা হলো চাপাই নবাবগঞ্জ। কি চাপাই নবাবগঞ্জ, এই জায়গাটা কিন্তু চাপাই নবাবগঞ্জের অবস্থান। চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। এবং যদি বলি যে উপজেলা, উপজেলা হচ্ছে, উপজেলা যদি বলি তাহলে বলো তো কি হবে? শিবগঞ্জ। উপজেলা কিন্তু হচ্ছে শিবগঞ্জ। কি শিবগঞ্জ, উপজেলা হচ্ছে শিবগঞ্জ। এবং আমি যদি বলি যে সর্ব উত্তরের হচ্ছে যে সর্বপশ্চিমের জায়গা, এটা বলবো হচ্ছে মনাকষা। জায়গা আমরা যদি জায়গা বলি বা ইউনিয়ন বলি বা গ্রাম বলি তাহলে বলবো মনাকষা, মনাকষা। এবং আমরা যদি তাহলে এটা গেল পশ্চিম, এটা গেল উত্তর, এটা গেল দক্ষিণ। পূর্ব কিন্তু এই জায়গাটা, তো পূর্ব হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা পূর্ব হচ্ছে এই যে এই জায়গাটা, একটু এই যে এইভাবে একটু এরিয়া হয়ে আসছে, এই জায়গাটা হচ্ছে বান্দরবান। কোন জায়গা? বান্দরবান। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে পূর্বের একবারে জায়গা। তাহলে সর্বপূর্বের জেলা যদি বলি পূর্ব, এই যে পূর্ব, এই যে পূর্ব, পূর্ব, তাহলে পূর্বের জেলা কোনটি? পূর্বের জেলা হলো ভাইয়া বান্দরবান। কি বান্দরবান, বান্দরবান। এবং পূর্বের উপজেলা হচ্ছে থানচি, উপজেলা হলো থানচি। কি থানচি। পূর্বের উপজেলা কোনটি ভাইয়া? থানচি। পূর্বের উপজেলা হচ্ছে থানচি। এবং সর্বপূর্বের জায়গা হচ্ছে আখাইনটং। কি নাম? আখাইনটং। জায়গা যদি বলি একদম পাহাড়ি অঞ্চল, জায়গা হলো আখাইনটং। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে বারে বারে, আখাইনটং। পূর্বের জায়গা হচ্ছে আখাইনটং। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে আপনারা বলেন যে একদমই আমরা ক্লিয়ার হয়ে গেছি। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন আমাকে বলেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। ৭১ জন দেখছে, থ্যাংক ইউ। ৭০ থেকে ৭১ জন। সো আমার মনে হয় যে এই ক্লাসটি আরো দেখার মতো। সো আপনারা যদি শেয়ার করে দিতেন যারা এখনো টাইম লাইনে দেননি, টাইম লাইনে এই ভিডিওটা যদি থাকে তাহলে সমস্যা নেই তো, কারণ আপনারা এখনো শিক্ষার্থী। আপনার টাইম লাইনে একটা এরকম পজিটিভ ভিডিও থাকা মানে কি? তার মানে কি আপনি যে আসলে সিরিয়াস শিক্ষার্থী, আপনার যে অ্যাটেনশন আছে পড়াশোনায় সেটা কিন্তু একজন দেখেই বুঝতে পারবে। এবং এটা দায়বদ্ধতা যে আপনি পড়াশোনার প্রতি আসলেই আপনি সিরিয়াস, এবং এটা দেখেও মনে হবে আমি সিরিয়াস হই, কারণ আমি টাইম লাইনে রাখছি। সো এরকম করে ক্লাসগুলো আমি দেখি। সো আমার মনে হয় যে আমার এটা রাখলে খুব বেশি ইয়ে হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আচ্ছা, তাহলে মোটামুটি আমরা হচ্ছে এই জায়গাটুকু বুঝলাম। এবার আমি যে জায়গাটুকু হচ্ছে আপনাদের বলতে চাই, সেই মানে কিছু 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 জায়গায় মানে কিছু প্রশ্ন কিন্তু চলে আসে, যেমন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চল। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যদি আমি বলি তাহলে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান, বিডি বিডি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান, এটাও পরীক্ষায় অনেক সময় চলে আসে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান। আমি খুবই বেছে বেছে কয়েকটা জিনিস পড়াবো যে পরীক্ষায় আসার মতো। গুরুত্বপূর্ণ স্থান, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান। তাহলে আমরা প্রথমে সিলেটে কিন্তু সাদা পাথরের হরিলুট হচ্ছে এখন। সো এখান থেকে একটা সিস্টেমে প্রশ্ন দিতে পারে। সিলেট, আমরা সিলেটকে একটু দেখি। সিলেটে কিন্তু বর্তমানে সাদা পাথরের হরিলুট হচ্ছে। তো সিলেট কিন্তু একদম সীমান্তবর্তী একটা জায়গা। তো সিলেটের একদম সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে তার একটি হলো তামাবিল। বলতে পারে তামাবিল সীমান্ত কোথায় অবস্থিত? তামাবিল সীমান্ত কোথায় অবস্থিত? আমরা বলবো কি সিলেটে। বলতে পারে জৈন্তাপুর কোথায় অবস্থিত? জৈন্তাপুর সীমান্ত।
জৈন্তাপুর সীমান্ত, জৈন্তাপুর সীমান্ত কিন্তু সিলেটে অবস্থিত। বলতে পারে তামাবিল সীমান্ত কোথায় অবস্থিত? সিলেটে। জৈন্তাপুর সিলেটে। জকিগঞ্জ এবং গোয়াইনঘাট এখানে অবস্থিত। গোয়াইনঘাট এবং জকিগঞ্জ, গোয়াইনঘাট, গোয়াইনঘাট, গোয়াইন সরি এটাকে একটু মিশে দেই, গোয়াইনঘাট, হ্যাঁ, গোয়াইনঘাট সীমান্ত এখানে অবস্থিত। কি? গোয়াইনঘাট, গোয়াইনঘাট, গোয়াইনঘাট হচ্ছে এখানে অবস্থিত, গোয়াইনঘাট সীমান্ত। এবং হলো যে জকিগঞ্জ সীমান্ত, জকিগঞ্জ সীমান্ত এই জায়গাতে অবস্থিত। জকিগঞ্জ সীমান্ত কিন্তু এইখানে সিলেটে অবস্থিত। তাহলে আরেকটা প্রশ্ন কিন্তু আবার আসে, সেটা হচ্ছে কুড়িগ্রামে দুইটা সীমান্ত আছে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে বড়াইবাড়ি সীমান্ত। প্রশ্ন আসবে বড়াইবাড়ি সীমান্ত কোথায় অবস্থিত? বড়াইবাড়ি সীমান্ত প্রশ্ন, বড়াইবাড়ি সীমান্ত কুড়িগ্রামে অবস্থিত, বড়াইবাড়ি সীমান্ত। আরেকটা হচ্ছে বড়াইবাড়ি সীমান্ত, আরেকটা হচ্ছে রৌমারী সীমান্ত। এই দুটো পরীক্ষায় চলে আসতে পারে। রৌমারী সীমান্ত, রৌমারী সীমান্ত এবং বড়াইবাড়ি সীমান্ত, বড়াইবাড়ি সীমান্ত কুড়িগ্রামে অবস্থিত। তো আরেকটা দেশ হবে মানে বাংলাদেশের সীমান্ত। মনাকোষায় বাড়ি, মিষ্টি মিয়া আর মায়া, থ্যাংক ইউ, মনাকোষা থেকে দেখছেন। তো তার মানে হচ্ছে যে খুবই কি বলবো, মানে এত এটাকে কি বলে, মানে একবারে সীমান্তে বসে খুব দৃঢ়তা নিয়ে, কনফিডেন্স নিয়ে দেখা। আশা করি হচ্ছে যে ভালো লাগছে। চাপাই নবাবগঞ্জের দুইটা সীমান্ত দরকার আমাদের। চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জের হচ্ছে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জের আরেকটা সীমান্ত আমাদের জানা দরকার। একটা হচ্ছে সোনা মসজিদ, ছোট্ট সোনা মসজিদ, সোনা মসজিদ সীমান্ত ওখানে অবস্থিত। বলবে যে ছোট সোনা মসজিদ সীমান্ত কোথায় অবস্থিত? ছোট সোনা মসজিদ সীমান্ত চাপাই নবাবগঞ্জে। ছোট সোনা মসজিদ সীমান্ত কিন্তু চাপাই নবাবগঞ্জে। এবং আমি একটা জিনিস আরেকবার বলে দেই, ছোট সোনা মসজিদ এবং বড় সোনা মসজিদ, বলেন তো ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে? ছোট সোনা মসজিদ হচ্ছে চাপাই নবাবগঞ্জে অবস্থিত। এই ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে? আমাকে কি উত্তর দিতে পারবে? ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে? আমাকে কি উত্তর দিতে পারবে? ছোট সোনা মসজিদ কিন্তু চাপাই নবাবগঞ্জে। আমাকে কি উত্তর দিতে পারবে যে ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে? কেউ কি বলতে পারবেন যে ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে? দেখি পরীক্ষা আসে, ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে? ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছে আমাকে একটু জানান। ছোট সোনা মসজিদ এটা কিন্তু একটা সীমান্তবর্তী এলাকার নাম। ছোট সোনা মসজিদ তো ওখানে ওই নামে একটা এলাকা হয়েছে, ছোট সোনা মসজিদ এলাকা। সেই ছোট সোনা মসজিদ কিন্তু চাপাই নবাবগঞ্জে অবস্থিত এবং ছোট সোনা মসজিদ সীমান্তও কিন্তু চাপাই নবাবগঞ্জ এলাকায়। এই জন্য আমরা বলবো ছোট সোনা মসজিদ এটি নির্মাণ করেন। আমি এখানে একটা জিনিস নেই, ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ এটা হলো যে চাপাই নবাবগঞ্জে অবস্থিত। কিসে? চাপাই নবাবগঞ্জে অবস্থিত, নবাবগঞ্জে, চাপাই নবাবগঞ্জে অবস্থিত। এবং এই ছোট সোনা মসজিদ এটি নির্মাণ করেন এটা, এই যে একটা টার্ম দিলাম, মানে হচ্ছে নির্মাণ করেন, এটি নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ, নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ছোট সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জে অবস্থিত, নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সর্বশেষ বীরশ্রেষ্ঠ তো 7 জন, সর্বশেষ বীরশ্রেষ্ঠ কোন বীরশ্রেষ্ঠ সর্বশেষ শহীদ হন? 14ই ডিসেম্বর, ভালো করে বুঝো, 14ই ডিসেম্বর 1971, ডিসেম্বর
1971, 14ই ডিসেম্বর 1971, 14ই ডিসেম্বর 1971, 14ই ডিসেম্বর 1971 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর, তোমরা জানো এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিন্তু একজন বীরশ্রেষ্ঠ। মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ইনি একজন কি বীর শ্রেষ্ঠ, কি বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, ইনি একজন বীর শ্রেষ্ঠ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কি বলে, শহীদ হলে, শহীদ হলে, শহীদ হলে তাকে এই সোনা মসজিদের প্রাঙ্গণে, এই সোনা মসজিদের, এই সোনা মসজিদ প্রাঙ্গণে, সোনা মসজিদ প্রাঙ্গণে, সোনা মসজিদ, সোনা মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়, সোনা মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। প্রশ্ন আসবে দাফন করা করা হয়, প্রশ্ন আসবে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জাহাঙ্গীরের কবর কোথায়? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর ছোট্ট সোনা মসজিদের পাশেই। ছোট্ট সোনা মসজিদ কে নির্মাণ করেন? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ছোট্ট সোনা মসজিদ কোথায় অবস্থিত বলবো আমরা কি? ছোট্ট সোনা মসজিদ কোথায় অবস্থিত? ছোট্ট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। আবার প্রশ্ন আসবে সর্বশেষ কোন শহীদ, বীরশ্রেষ্ঠ সর্বশেষ শহীদ কে? আমরা বলবো এই 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 ইনি, ইনি সর্বশেষ, ইনি মানে কি এই মহিউদ্দিন জাহাঙ্গীর, ইনি সর্বশেষ শহীদ, সর্বশেষ বীরশ্রেষ্ঠ শহীদ। ইনি মানে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে ইনি সবার শেষে মারা যান। সর্বশেষ, সর্বশেষ বীরশ্রেষ্ঠ শহীদ, ইনি সর্বশেষ বীর শ্রেষ্ঠ শহীদ, ইনি সর্বশেষ বীরশ্রেষ্ঠ শহীদ। এবং আরেকটা প্রশ্ন আসবে মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি কোথায়? মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম কোথায়? এনার জন্ম, এনার জন্ম, ইনার জন্ম, ইনার মানে কি এই যে এনার, এনার জন্ম হলো বরিশালে। কোথায়? বরিশালে। মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল জেলায়। বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে মারা যান। এই যার কারণে মারা গেলে 14 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানিদের গুলিতে মারা যান এবং তাকে সোনা মসজিদের প্রাঙ্গণে বা মানে পাশেই হচ্ছে দাফন করা হয়। এবং প্রশ্ন আসবে সম্রাট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর কত নম্বর সেক্টরে মারা যান? এখন বলি যেখানে তিনি মারা গিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ 7 নম্বর সেক্টরে অবস্থিত। তাহলে কি তিনি, তাহলে কত নম্বর? চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ কত নম্বর সেক্টরে অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে 7 নম্বর সেক্টরে অবস্থিত। 7 নং সেক্টরে অবস্থিত ছিল। 7 নং সেক্টরে মানে কি মুক্তিযুদ্ধের সেক্টর কয়টা? 11টা। সেই 11টা সেক্টরের মধ্যে 7 নং সেক্টরে অবস্থিত। আমি কেন এই প্রশ্নটি করলাম? পরীক্ষায় আসবে মানে চাঁপাইনবাবগঞ্জে 7 নম্বর সেক্টরে অবস্থিত, এটা পরীক্ষায় আসে না। পরীক্ষা আসে মহিউদ্দিন জাহাঙ্গীর কত নম্বর সেক্টরে শহীদ হন? বলবা 7 নম্বর সেক্টরে শহীদ হন। এবং মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়? বলবা যে ছোট্ট সোনা মসজিদের পাদদেশে। ছোট্ট সোনা মসজিদ কে নির্মাণ করেন? সুলতান কে? কি লিখলাম? সুলতান, সুলতান হচ্ছে যে আলাউদ্দিন হোসেন শাহ। এবং ছোট্ট সোনা মসজিদ কেন এতগুলো আলোচনায় আসলাম? কারণ এই আলোচনাটা আসলাম এখান থেকে যে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ সীমান্ত অবস্থিত। সোনা মসজিদ সীমান্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। আচ্ছা, আমি এতটুকু যা বোঝালাম আপনারা কি বুঝতে পেরেছেন? যা যা পড়ালাম এগুলো কিন্তু বারে বারে পরীক্ষায় আসে, ঘন ঘন পরীক্ষায় আসে। সঙ্গত কারণে আমি এই জিনিসগুলো বারে বারে হচ্ছে পড়াতে চাচ্ছি। বলেন তো আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন না যে হচ্ছে বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা, আমি যা যা পড়ালাম ক্লিয়ার কিনা। কারণ হচ্ছে যে আমি কিন্তু রিপিটেড যে কোশ্চেন গুলো আসে বারে বারে, আমি সেই জিনিসগুলো হচ্ছে বারে বারে পড়ালাম। জেরিন আক্তার, জেরিন আক্তার থ্যাংক ইউ, জি ভাইয়া ক্লিয়ার। এবং আলাউদ্দিন হোসেন শাহ, রাইট, জি ভাইয়া বুঝছি। আরিফা আক্তার থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রুমানা ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 7 নম্বর সেক্টরে, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে মারা যান, ক্লিয়ার। তোমরা আমাকে একটু বলো তো এই 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল আমাকে একটু জানাও তো, খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল আমাকে একটু জানাও। 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল আমাকে একটু জানাও। থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ বুঝছি ভাইয়া। অর্পিতা হালদার, অনেকেই লিখছো। কাব্যিক ভাইয়া, ভাইয়া একবার
সামারি করে দিবেন। হ্যাঁ, দিব দিব দিব, এখনই করে দিব সামারি। রাইট, সামারি করে দিব। আমি বলছি যে আগে বলেন 7 নম্বর সেক্টরের কমান্ডারকে, 7 নম্বর সেক্টরের কমান্ডারকে আমাকে একটু জানান। 7 নম্বর সেক্টরের কে কমান্ডার ছিলেন? আমি পড়ালে একদম ইনক্লুসিভ পড়াই, যে পরীক্ষা যে প্রশ্নগুলো এমন ভাবে আসবে যেন হচ্ছে খুব ভালো মতো মনে থাকে তোমাদের। 7 নম্বর সেক্টরের কমান্ডারকে আমাকে একটু জানাবেন। 7 নম্বর সেক্টরের কমান্ডারকে, হ্যাঁ রুমানা ইসলাম, থ্যাংক ইউ বোঝার জন্য। মেজর নাজমুল হক, ওকে, মেজর নাজমুল হক। আর 7 নম্বর সেক্টরের কমান্ডারকে দুইজন ছিল, মেজর নাজমুল হক, আরেকজনকে বলো। আরেকজন বলেন যে মেজর নাজমুল হক তো ছিলই, আরো একজন সেক্টর কমান্ডার ছিলেন 7 নম্বর সেক্টরে, সে কে ছিলেন? গুড, মেজর কাজী নুরুজ্জামান ছিলেন। তাহলে 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার যদি আমরা এখান থেকে মনে রাখি, তাহলে এখানে দুইজন সেক্টর কমান্ডার ছিলেন। এক নম্বর হলো আহ, মেজর নাজমুল, মেজর নাজমুল হক, নাজমুল, মেজর নাজমুল। আর হচ্ছে 2 নম্বরে হচ্ছে ছিলেন কাজী নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান, নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান। কিন্তু আমাকে বলতো এম এন এ নুরুজ্জামান কোথাকার সেক্টর কমান্ডার ছিলেন? এটা তো কাজী নুরুজ্জামান। একটা হলো যে মেজর নাজমুল, মেজর নাজমুল এবং কাজী নুরুজ্জামান 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। আর এম এন এ নুরুজ্জামান কোথাকার সেক্টর কমান্ডার ছিলেন বলতো? কাজী নুরুজ্জামান আর এম এন এ নুরুজ্জামান আলাদা, এম এন এ নুরুজ্জামান আলাদা। এম এন এ নুরুজ্জামান কোথাকার সেক্টর কমান্ডার ছিলেন? তোমরা বলো, এম এন এ নুরুজ্জামান কোথাকার সেক্টর কমান্ডার ছিলেন? এম এন এ নুরুজ্জামান কোথাকার সেক্টর, কোথাকার? হ্যাঁ, কাজী নুরুজ্জামান তো ছিলেন, কিন্তু তোমরা আমাকে বলো যে এম এন এ নুরুজ্জামান কোথাকার সেক্টর কমান্ডার ছিলেন? রাইট, প্রিয়া আক্তার, তারপরে হচ্ছে জেরিন আক্তার 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে আমরা বলবো 3 নম্বর সেক্টর কমান্ডার একটু দেখি। 3 নম্বর সেক্টর কে এম শফিউল্লাহ, 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এম এন এ নুরুজ্জামান, এম এন এ নুরুজ্জামান, নুরুজ্জামান, এম এন এ নুরুজ্জামান। এবং আরেকজন ছিলেন কে এম শফিউল্লাহ, আরেকজন ছিলেন কে এম শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। কে ছিলেন? কে এম শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে এম শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই 3 নম্বর সেক্টরে একজন বীরশ্রেষ্ঠ শহীদ হয়েছিলেন, তার নাম কি? 3 নম্বর সেক্টরে একজন সেক্টর কমান্ডার শহীদ হয়েছিলেন, তার নাম কি? তাহলে আমরা 7 নম্বর, আমরা বেশি সেক্টর পড়বো না, কিন্তু ক্লাসের ফাঁকে রিলেটেড করে যেখানে যেখানে যাওয়া যাচ্ছে আমি সেখানে যাচ্ছি। আমি সব জায়গায় যাব না, কারণ কি আমার পড়ানোর স্টাইল হচ্ছে যেভাবে মনে রাখা যায়, রিলেশন করে যাওয়া আর কি। আমি কিন্তু মুক্তিযুদ্ধের টপিক পড়াচ্ছি না, বাট আমি ছোট সোনা মসজিদ সীমান্তটা কোথায়, চাপাই নবাবগঞ্জে, ওইটা পড়াতে গিয়ে সোনা মসজিদ পড়িয়েছে, এর সাথে রিলেশন রেখে রেখে আমি কিন্তু আসছি। 3 নম্বর সেক্টরে একজন শহীদ হয়েছেন বীরশ্রেষ্ঠ, তার নাম কি বলতে পারবা? বলো তো 3 নম্বর সেক্টরে কে শহীদ হন? না, হচ্ছে না, হচ্ছে না। একটু খুঁজে খুঁজে মানে দেখি কে পারে। না, 3 নম্বর সেক্টরে, 3 নম্বর সেক্টরে কোনো
শহীদ হয়নি। আমি একটু জাস্ট ব্রেন স্ট্রমিং করালাম যে না, মুন্সি আব্দুর রউফ না, মুন্সি আব্দুর রউফ 1 নম্বর সেক্টরে শহীদ হন। 2 নম্বর সেক্টরে শহীদ হন মোস্তফা কামাল। 3 নম্বর সেক্টরে কোনো শহীদ নেই। 3 নম্বর সেক্টরে কোনো শহীদ নেই। আচ্ছা, তাহলে আমরা এবার একটা সামারি দিই। আমি জাস্ট একটু সামারিটা বোঝো, সামারিটা একটু বোঝো। সবাই কলম খাতা রাখেন, সবাই কলম খাতা রাখেন, সবাই কলম খাতা রাখেন। আমি একটা জিনিস বুঝাই। সেটা আমি বলেছি যে কিছু সীমান্তবর্তী এলাকা আমাদের জানা দরকার। তো সেটা পড়তে গিয়ে আমি বলেছি কেউ শহীদ হয় না, রাইট? কেউ শহীদ হয় না। আমি বলেছি যে আমাদের চাপাই নবাবগঞ্জে একটা সীমান্তবর্তী এলাকা আছে, সোনা মসজিদ সীমান্ত। এবং আমি বলেছি বড়াইবাড়ি এবং রৌমারী সীমান্ত কুড়িগ্রামে, সিলেটের তামাবিল, জৈন্তাপুর এবং গোয়াইনঘাট এবং জকিগঞ্জ সীমান্ত আছে। বাট চাপাই নবাবগঞ্জে একটা সীমান্তবর্তী এলাকার নাম সোনা মসজিদ। এবং ওই সোনা মসজিদ, যে সোনা মসজিদ মানে ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ নুসরাত শাহর আমলে নির্মিত হয়, ওটাতে আমি পরে আসতেছি। ছোট সোনা মসজিদের যিনি নির্মাতা, তিনি সুলতান কি বলে মানে আলাউদ্দিন হোসেন শাহ। এটা আমি কিন্তু বুঝিয়েছি যে হচ্ছে, আমি বলেছি কি আলাউদ্দিন হোসেন শাহ ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। এবং এই ছোট সোনা মসজিদের পাশে কবর হয় হলো মহিউদ্দিন জাহাঙ্গীরের। তিনি সর্বশেষ বীরশ্রেষ্ঠ শহীদ। 14 ডিসেম্বর 1971 সালে তিনি পাকিস্তানিদের গুলিতে, হানাদার বাহিনীর গুলিতে মারা যান। তার জন্ম জেলা হচ্ছে বরিশাল। এবং মহিউদ্দিন জাহাঙ্গীর যেখানে যুদ্ধ করেছেন সেটি হলো 7 নম্বর সেক্টর। মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর আছে 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে কাজী নুরুজ্জামান এবং মেজর নাজমুল। এবং কাজী নুরুজ্জামান তো বুঝলাম, এই নুরুজ্জামান নামে আরেকজন সেক্টর কমান্ডার ছিল, কিন্তু তার নামের আগে MNA নুরুজ্জামান। এই MNA নুরুজ্জামান 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 3 নম্বর সেক্টরের আরেকজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি হচ্ছেন KM শফিউল্লাহ। এতটুকু বুঝতে পেরেছো? এই হলো আমাদের এই অতিরিক্ত সিনোপসিসটা, যেন তোমাদের কোনো কারণে হচ্ছে কি হয়, কোনো কারণে যেন ঝামেলা না বাঁধে। আমি আরেকটা প্রশ্ন তোমাদের দিয়ে রাখি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে কোন কোন বীরশ্রেষ্ঠের, কোন 2 বীরশ্রেষ্ঠের কবর একখানে? কোন 2 বীরশ্রেষ্ঠর কবর একখানে? এটা কি বলতে পারবেন কেউ? কোন 2 বীরশ্রেষ্ঠের কবর, বীরশ্রেষ্ঠের কবর একসাথে, কবর হলো একসঙ্গে? কোন 2 বীরশ্রেষ্ঠের কবর হলো একসঙ্গে? এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবেন? এই প্রশ্নটার উত্তর হলো 1 নম্বর হচ্ছে হামিদুর রহমান। কি? হামিদুর রহমান, হামিদুর রহমান এবং মতিউর রহমান। মতিউর রহমান 1 হামিদুর রহমান, 2 হচ্ছে মতিউর রহমান। মনে রাখার কৌশল কি? মতিউর রহমান মনে রাখার কৌশল হলো 1 হামিদুর রহমান, 2 হচ্ছে মতিউর রহমান। 1 হামিদুর রহমান, 2 হচ্ছে মতিউর রহমান। কিভাবে মনে রাখবেন? 2 রহমান একসাথে মনে রাখবেন। মনে রাখার কৌশল হলো 2 রহমান, এই যে শেষে রহমান, শেষে হচ্ছে রহমান, শেষে রহমান। এটা কিন্তু BCS পরীক্ষায় এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। মনে রাখার কৌশল হলো 2 রহমান একসাথে, 2 রহমান, এটা মনে রাখার কৌশল। 2 রহমান একসাথে, একসাথে মানে কি? বীরশ্রেষ্ঠদের মধ্যে 7 জনের মধ্যে 2 জনের নামের শেষে রহমান আছে এবং 2 জনের কবর কিন্তু একসাথে। এই কবরটা কোথায়? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরে, কবরস্থানে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে 2 রহমানের কবর একসাথে, মতিউর রহমান এবং হচ্ছে কি রহমান? হামিদুর রহমান, বুদ্ধিজীবীর কবর। তাহলে কি বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কবরস্থানে, বুদ্ধিজীবী কবরস্থানে, কবরস্থানে। এটা অনেকে কিন্তু মনে রাখতে পারে না, সহজে করে দিলাম এবং এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন 2 বীরশ্রেষ্ঠের কবর একসঙ্গে? হামিদুর রহমান, মতিউর রহমান, 2 রহমান একসাথে। মনে রাখার কৌশল, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এদের কবর আছে। এবং মতিউর রহমানের লাশ আনা হয় হচ্ছে কোথায় থেকে? লাশ নিয়ে আসা হয়, লাশ আনা হয় পাকিস্তান থেকে, লাশ আনা হয় পাকিস্তান থেকে, পাকিস্তান থেকে। আর পাকিস্তান থেকে। আর হামিদুর রহমানের কবর, হামিদুর রহমানের লাশ আনা হয় ভারত থেকে, লাশ আনা হয় মানে উনি কি ভারত থেকে বলতে একবার ভারতের একটা সীমান্তে তাকে মেরে ফেলা হয়, আনা হয়। কি থেকে আনা হয় বলতো? এনাকে আনা হয় হলো যে ভারত থেকে, ভারত থেকে। এবং এই ভদ্রলোক, এই হামিদুর রহমান, ইনি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, 4 নং সেক্টরে, 4 নং সেক্টরে যুদ্ধ করেন। তিনি কি করেন? 4 নং
সেক্টরে যুদ্ধ করেন। হামিদুর রহমান 4 নং সেক্টরে যুদ্ধ করেন। আর মতিউর রহমান আসলে কোন সেক্টরেই যুদ্ধ করেন নাই। উনি কি হয়েছে জানেন, যখন মুক্তিযুদ্ধ একদম ব্যাপকভাবে শুরু হলো, উনি কিন্তু তখন মতিউর রহমান তিনি কিন্তু বিমান বাহিনীতে কর্মরত। তখন তো হচ্ছে বিমান বাহিনী বলতে কি পুরো পাকিস্তানের বিমান বাহিনী, কিন্তু তার বাড়ি তো বাংলাদেশে, এই পূর্ব পাকিস্তানে, এই পূর্ববঙ্গে। উনি নিজের মানে বিমান বাহিনী ত্যাগ করে পাকিস্তানের একটা বিমান নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসার সময় ওনার বিমানে আবার অ্যাটাক করে অন্য পাকিস্তানিরা, হানাদার বাহিনী। তখন কি হয়, তার ওখানে একদম পাকিস্তানের মানে উনি বিমানে থাকা অবস্থায় হচ্ছে যে ওনাকে গুলি করা হয় বা উড়ায় দেওয়া হয়। তখন তিনি পাকিস্তানের মাটিতে লুটিয়ে পড়েন এবং মানে মুক্তিযুদ্ধের পর যখন দেশ স্বাধীন হয় তখন মতিউর রহমানকে পাকিস্তান থেকে তুলে আনা হয়, তার গলিত লাশ, গলিত বলতে কি তার যে হাড় হাড্ডি যেভাবেই হচ্ছে ওখানে আনা হয় রাখা হয়, সেটাকে বাংলাদেশে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আর এই হামিদুর রহমান যুদ্ধ করেছিলেন বাংলাদেশের 4 নম্বর সেক্টরে, যেটা সিলেটের একদম কি বলবো এটার, সিলেটের হচ্ছে যে পূর্বাঞ্চলে যে মানে পশ্চিমাঞ্চল এবং সিলেটের হচ্ছে যে বিশেষ করে বর্তমান যে মৌলভীবাজারটা আছে সেই জায়গায় বেসিক্যালি 4 নম্বর সেক্টর, সেখানের একদম মানে সীমান্তবর্তী এলাকায় হামিদুর রহমান শহীদ হন। মানে 4 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেন, হামিদুর রহমান সেখানে শহীদ হন। তার লাশ ভারত থেকে এনে দুই রহমান, হামিদুর রহমান এবং মতিউর রহমানের লাশ একই সঙ্গে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এখানে আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে যে এই 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারকে, এই 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছেন সিআর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত। এটাও তোমরা মাথায় নিতে পারো, সিআর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত। এই 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হলেন সিআর দত্ত, কমান্ডার সিআর দত্ত। সিআর দত্ত মানে কি চিত্তরঞ্জন দত্ত, সিআর দত্ত মানে চিত্তরঞ্জন দত্ত। এতটুকু যদি ক্লিয়ার হয় আমাকে আপনারা বলেন যে ক্লিয়ার। হ্যাঁ, T-33 নিয়ে পালিয়ে আসছিল, পালিয়ে আমরা বলবো না, বীরত্বের সাথে তিনি আসতেছিলেন যে আমার ভূখণ্ডের মানুষের সাথে এই বিহেভ, আমি এই বিমান বাহিনীতে থাকবো না। এবং এই বিমান এই T-33 দিয়ে হচ্ছে যে উনি পালিয়ে বলতে উনি দ্রুত আসতে চেয়েছিলেন এবং যুদ্ধ করার জন্য উনি কি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিলেন। ক্লিয়ার কিনা আমাকে বলেন যে ক্লিয়ার। আচ্ছা, এবার আমাকে একটা বলেন তো, সোনা মসজিদ তো দুইটা চাঁপাইনবাবগঞ্জে, তাই না? একটা ছোট সোনা মসজিদ আর একটা বড় সোনা মসজিদ। বলেন তো এই বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? এটাও কিন্তু চাঁপাইনবাবগঞ্জে। বড় সোনা মসজিদ নির্মাণ করেন, বড় সোনা মসজিদ যিনি নির্মাণ করেন, বড় সোনা মসজিদ নির্মাণ করে হচ্ছে, বড় সোনা মসজিদ নির্মাণ যিনি করেন তিনি হচ্ছেন নুসরাত শাহ। কি? নুসরাত শাহ। তাহলে ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ, বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরাত শাহ। কে? নুসরাত শাহ। বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরাত শাহ, ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, আপনারা এবার বলেন ক্লাসটা কন্টিনিউ করব নাকি হচ্ছে বন্ধ করে দেব? ক্লাস অনেকক্ষণ চললো, আপনারা যদি বলেন যে ভাইয়া আপনি ক্লাসটি কন্টিনিউ করেন তাহলে আমি কন্টিনিউ করব, আর যদি বলেন যে না কন্টিনিউ করবো না তাহলে ক্লাস ক্লোজ করব। 60 জন দেখছেন, আপনারা কি ক্লাস কন্টিনিউ করব? ক্লাস ভালো লাগছে কিনা বলেন। এবং আমি দেখতেছি শুরু থেকেই প্রায় 60 থেকে 65 জন ক্লাস করছেন এবং আপনারা ক্লাসটি উপভোগ করছেন। সো আমার মনে হয় যদি আপনারা ক্লাসটি আরো উপভোগ করতে চান তাহলে আমি ক্লাসটি কন্টিনিউ করব। ক্লাস কেমন লাগছে? আমি নিশ্চয়ই হয়তো ভালো লাগছে, না হলে এতক্ষণ আপনারা থাকার কথা না। তাহলে হচ্ছে আমি ক্লাস কন্টিনিউ করব কিনা বলেন। কাব্যিক ভাইয়া বলেছে কন্টিনিউ করেন, এবং আমি দেখি আরো আজকে থাকুক ভাইয়া জেরিন কন্টিনিউ, আজকে থাকুক ভাইয়া জেরিন আক্তার বলেছে কন্টিনিউ করবো কিনা। জি ভাইয়া, ক্লাস ভালো লাগছে, চালায় যান, করান। এবং আমি তো বলছি ক্লাস করলে আপনারা একটু ক্লাসটাকে হচ্ছে ছড়াই দেন, একটু হচ্ছে শেয়ার করে দেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস কন্টিনিউ করাতে চাচ্ছি, আরেকটু কন্টিনিউ করবো, আর 10-15 মিনিট কন্টিনিউ করব। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে ক্লাসটাকে আমি কন্টিনিউ করব, যেটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। আচ্ছা, এই জায়গাতে আমরা আরেকটা জিনিস দেখাবো এখানে, সেটা হচ্ছে যশোরের, এটা কিন্তু এই যে আগের স্লাইড, যশোরে কিন্তু আসে বেনাপোল সীমান্ত। এই বেনাপোলটা কিন্তু হচ্ছে বাংলাদেশের বিডির বড়
স্থলবন্দর, বিডির হচ্ছে বড় স্থলবন্দর। বাংলাদেশের বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল, যেটা যশোরে অবস্থিত। বেনাপোল স্থলবন্দর হচ্ছে বেনাপোল। বিডির বড় স্থলবন্দর কিন্তু এটা। তাহলে বেনাপোল সীমান্ত কোথায়? যশোরে কিন্তু হচ্ছে বেনাপোল সীমান্ত। বেনাপোল সীমান্ত কিন্তু হচ্ছে ভাইয়া যশোরে। আর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটি হচ্ছে যে উখিয়া সীমান্ত কিন্তু কক্সবাজারে। উখিয়া সীমান্ত কক্সবাজারে। আরেকটা হলো কক্সবাজারে হলো উখিয়া সীমান্ত। আমি রিলেশন রাখতে গিয়ে অনেক জায়গা পড়িয়ে এসেছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সেটা পড়িয়েছি। কক্সবাজারে হচ্ছে উখিয়া সীমান্ত। কি সীমান্ত? উখিয়া সীমান্ত কক্সবাজারে। উখিয়া সীমান্ত হলো কক্সবাজারে। কক্সবাজারে হলো উখিয়া সীমান্ত। কি সীমান্ত? কক্সবাজারে উখিয়া সীমান্ত। ভাইয়া নার্সিং এর জন্য কোর্স আছে বলবেন প্লিজ, তাই ভর্তি হবে। হ্যাঁ, নার্সিং এর জন্য ভর্তি চলছে, খুবই মানে আমাদের এখানে ভর্তি চলছে। আপনারা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টগুলোতে হচ্ছে যোগাযোগ করেন, নার্সিং এর ভর্তির বিষয়টা ক্লিয়ার করবে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ভাই, একটু নার্সিং এর ভর্তি চলছে বিষয়টা একটু বলি, আপনি বলবেন? আচ্ছা আচ্ছা, আমরা একটু নার্সিং এর আমি আরো একটু কন্টিনিউ করাবো। একজনে যেহেতু প্রশ্ন করেছে, আমি একটু বলতে চাই যে আচ্ছা আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমাদের নার্সিং এর কিন্তু ভর্তি চলছে। সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমার যারা, ফার্স্ট টাইমার সেকেন্ড থার্ড টাইমার ওদেরও চলছে। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার থার্ড টাইমার সবার জন্য ভর্তি চলছে। আশা করি যে আপনারা যদি ভর্তি হন, তাহলে আমি যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, আমি কিন্তু এর থেকেও ডেডিকেশন দিয়ে কিন্তু হচ্ছে আমাদের যে পেইড ব্যাচ, সেখানে কিন্তু আমি ক্লাস নিয়ে থাকি। ভাইয়া আমাদের হচ্ছে যে আছে না, আচ্ছা আমি বলছি যে আপনারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের ক্লাসের মানে টিচাররা খুবই দুর্দান্ত, এবং আমি ফুললি সাধারণ জ্ঞানের কোর্সটি নিব, এবং আমি হচ্ছে যে খুবই ডেডিকেটেডলি ক্লাস নিব। মানে আপনাদের যত সমস্যা থাকবে সেটা কিন্তু ক্লাস নিব। একই সঙ্গে আমি যেটা বললাম যে চাকরি পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই মানে মানে এই ক্লাসটি ইম্পর্টেন্ট। যারা চাকরি প্রার্থী তারা কিন্তু মানে ফ্রি ক্লাসগুলো করতে পারেন। ফিউচারে হয়তো আমাদের আরো ধরনের কোনো কোর্স আসবে, সেখানে আমরা আমাদের চাকরি, বিশেষ করে নার্সিং জব ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুব দ্রুতই আমাদের কোর্স শুরু হবে। সেখানেও কিন্তু সাধারণ জ্ঞানটা আমি খুব ভালো মতো নিব, মানে চেষ্টা করব। এবং আমি তো ক্লাস নিচ্ছি, আপনারা দেখছেন। সো একটু থাকেন, আমি কিন্তু এখনো ক্লাস শেষ করিনি। 57 জন দেখছেন, যায়েন না, আমি আরো 10টা মিনিট খুবই ইম্পর্টেন্ট তথ্য দিব, এটা শেষ করেন। এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য ভাইয়া কি করবে? পেজে যোগাযোগ করবে। আমাদের যে পেজ আছে সেখানে শুধু আপনি ভর্তি হতে চান এতটুকু লিখেন, বাকিটা আমাদের ডেডিকেটেড মানে যারা আমাদের এখানে আছেন শ্রদ্ধেয় ভাইয়ারা আপনাদের বা আপনাদের সম্মান করবেন, স্নেহ করবেন, খুব সুন্দর ওয়েতে বুঝাই দেবেন, কেউ বিরক্ত হবে না। যে যে প্রশ্নগুলো থাকে আপনারা করবেন, তারা এখান থেকে সেই সাপোর্টগুলো দেবে। আর কোর্স ফি কত ভাই ফার্স্ট টাইমারদের জন্য? আচ্ছা, খুবই সুন্দর একটা কথা বলেছে। আমাদের হচ্ছে কোর্স ফি হচ্ছে 10,000 টাকা আমাদের ফার্স্ট টাইমারদের জন্য, এবং অন্যান্য যে সেকেন্ড টাইমার থার্ড টাইমার সবার জন্য ক্লাস কিন্তু হবে। 10,000 টাকা কোর্স ফি নার্সিং ভর্তি পরীক্ষার। এবং 31 অগাস্ট পর্যন্ত আপনারা যদি ভর্তি হন, তাহলে 1500 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন। তার মানে কি, আপনি 8,500 টাকায় ভর্তি হতে পারবেন যদি 31 অগস্টের মধ্যে ভর্তি হন। আর যদি 31 অগাস্ট হচ্ছে ক্রস করেন, তাহলে কিন্তু 10,000 টাকায় লাগবে। সো আপনারা হচ্ছে এর মধ্যে ভর্তি হয়ে যাবেন, এবং আমাদের যারা আছে, আমাদের যারা ভাই ব্রাদার আছেন, তারা ডেডিকেটেডলি হচ্ছে আপনাদেরকে হেল্প করবেন, এবং সেটাতে আপনারা ভর্তি হতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আমাদের খুব দ্রুত নার্সিং জব কোর্সটি আসবে, এবং জবের অন্যান্য কোর্সগুলো আসবে, সেগুলোতেও আপনারা হচ্ছে ক্লাস করতে পারবেন। সো আমার মনে হয় যে আপনার যারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ভাই ব্রাদার যারা আছে, আপুরা আছে, যারা নার্সিং অলরেডি পড়ে, নার্সিং এর সরকারি জব করতে চায়, নার্সিং এর জব পেতে চায়, নার্স হতে চায়, সেই স্টাফ নার্স, সহকারী নার্স, সরকারি নার্স, সেগুলো কিন্তু আমাদের এই কোর্সটি করলে তারা কিন্তু বেশি উপকৃত হবে। সেই কোর্সটিও আমাদের সামনে শুরু হবে। আমি আরেকটি বিষয়ে শেষ করতে যাচ্ছিলাম। এখন দেখছে কতজন? 51 জন, 52 জন। আমরা একটু বাড়েন। আমি যে জিনিসটা আরেকটু শেষ করতে চাচ্ছিলাম, ও হ্যাঁ, থার্ড টাইম সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোর্সটি আমাদের নতুন কোর্স কিন্তু থাকবে, সেখানে আপনারা হচ্ছে থাকতে পারেন। আচ্ছা, আমি যে জিনিসটা শেষ করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আপনাদের হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ফেস না, ওই যে ওইটা কই শেষে আমি যেগুলো রাখলাম, একটু ক্লিয়ার ভাই, একটু একটু অপেক্ষা করেন। আমি আরো একটু গুরুত্বপূর্ণ একটু ক্লাসের একটু অংশ আছে, সেটা পড়াতে চাই। এটার পরে নেই।
এটার পরে একবারে শেষে যেটা এটাই লাস্ট, ওকে লাস্টে দেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। এই মুহূর্তে 53rd পারসনস আর ওয়াচিং মাই ক্লাস। সো আপনারা আরেকটু ধৈর্য ধরেন। একটা জিনিস আমি বারবার দেখাতে চাই, সেটা দেখেন যে মানে বারবার আমি দেখাইছি, বারবার দেখাতে চাই, মানে আমি এই মানচিত্রটা কিন্তু অনেকবার আজকে দেখিয়েছি, তাই তো যেহেতু এই মানচিত্রটা দেখাচ্ছি, মানে কি এই মানচিত্র থেকে দরকার আছে কিছু জানার। সো এটা একটু দেখেন। আচ্ছা, এই মানচিত্র দেখেন, এই মানচিত্রটা কিন্তু হলো যে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র আমি বারে বারে বলেছি উপরে উত্তর, উপরে কিন্তু হচ্ছে উত্তর। এখান থেকে প্রশ্ন আসে, খুব বি কেয়ারফুল। এটা কিন্তু হচ্ছে পশ্চিম, হাতের বামে পশ্চিম, হাতের বামে পশ্চিম, হাতের ডানে কিন্তু হচ্ছে যে পূর্ব, হাতের ডানে পূর্ব, এবং হাতের একদম দক্ষিণে এটা কিন্তু দক্ষিণ। এটা কি দক্ষিণ, এটা হলো দক্ষিণ। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এইখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটি কি, আমি ভিন্ন একটা কালিতে আমি দুইটা জিনিস দেখাই। এই জায়গাটিতে কিন্তু যে দেশটি আছে, যে দেশটি এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে ভুটান। কি আছে? ভুটান, ভুটান আছে। আর এই জায়গাটিতে যে দেশটা আছে, এই যে এই জায়গাটাতে, এটা হলো যে নেপাল। নেপাল কি? নেপাল আছে। ওকে ফাইন। এখন আপনারা একটা জিনিস দেখেন, এই ভুটান এবং নেপালের এই দুটা দেশ কিন্তু পাশাপাশি আছে, বাট ভুটান এবং নেপাল দেখেন একবারে সাদা মানচিত্র, কিন্তু এই যে আমাদের বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ এই সাদা মানচিত্রের সাথে কিন্তু লেগে নাই। তাহলে লেগে যে জায়গাটা আছে এটা কিন্তু হচ্ছে ভারত। তার মানে কি, এই যে এটা কিন্তু ভারত লেগে আছে, এটা কিন্তু কি লেগে আছে? ভারত। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু ভারত, ভালো করে বুঝেন। এই জায়গাটা কিন্তু হচ্ছে ভারত লেগে আছে, ভালো করে বুঝেন। এটা কিন্তু ভারত, মানে এই যে চতুর্দিকে কিন্তু ভারত। ভারত কই থেকে? এই যে এখান থেকে ভারত, এই যে এখান থেকে কিন্তু এই পুরা জায়গাটা, এটা কিন্তু ভারত। এই যে জায়গাটা কিন্তু হচ্ছে ভাই, এই জায়গাটা এই পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু হচ্ছে ভারত। এই পর্যন্ত কি ভারত, কিন্তু এই জায়গা থেকে এই যে এইটুক, এই জায়গা থেকে এই যে এইটুক কিন্তু আবার মিয়ানমার। ভালো করে বুঝেন। তার মানে কি, সাদা অংশের জায়গায় এই জায়গাটা পুরাটা জুড়ে এই জায়গাটা পুরাটা জুড়ে কিন্তু ভারত। কি আছে ভাইয়া? ভারত। তাহলে এটা কিন্তু পুরাটা জুড়ে ভারত, এটা কিন্তু হচ্ছে ভারত, এটা কিন্তু ভারত। তার মানে কি, ভারতের সাথে দেখেন যে কত বড় একটা সীমান্ত সংযুক্ত আছে। তাহলে আমি যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে, মানে বিডির সাথে ভারতের সীমান্ত, বিডির সাথে ভারতের সীমান্তের যে দৈর্ঘ্যটা, বিডির সাথে ভারতের সীমান্ত বিডির সাথে ভারতের সীমান্ত কতটুকু, এটা কিন্তু আপনাদের জানা জরুরি। বাংলাদেশের সাথে হচ্ছে ভারতের যে সীমান্তটা, সেটি হচ্ছে 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার। কত? 4156 কিলোমিটার। ওকে। আর এই যে এই জায়গাটুকু, যে জায়গাটুকু আমি বারে বারে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটুকু হচ্ছে এই পর্যন্ত, এটা কিন্তু মিয়ানমারের অংশ। এটা কি? এটা হলো মিয়ানমার। তাহলে বাংলাদেশের সাথে এই যে মিয়ানমারের সম্পর্কটুকু, তাহলে বিডির সাথে মিয়ানমারের যে সীমান্ত, বিডির সাথে মিয়ানমারের সীমান্ত, মিয়ানমারের সীমান্ত কতটুকু? মিয়ানমারের সীমান্ত হলো, বিডির সাথে মিয়ানমারের সীমান্ত হলো 271 কিলোমিটার। 271 কিলোমিটার। 200 কত? 271 কিলোমিটার। বিডির সাথে বাংলাদেশের সীমান্ত কিন্তু 271 কিলোমিটার। কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আরেকটা, সেটা হলো যে এই জায়গাটা কি, এই জায়গাটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু পুরোটা সমুদ্র। এই জায়গাটা কিন্তু পুরোটা সমুদ্র। এই জায়গাটা কোন সমুদ্র? এটা কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর কি? বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের যে সীমান্তটা, এটাকে বলবো আমরা উপকূলীয় সীমান্ত। এটাকে কি বলবো? এই বঙ্গোপসাগরের নাম আমরা বলবো উপকূলীয় সীমান্ত। কি বলবো? উপকূলীয় সীমান্ত। উপকূলীয় সীমান্তটা বাংলাদেশের কত কিলোমিটার? উপকূলীয় সীমান্ত, বাংলাদেশের উপকূলীয় সীমান্ত কিন্তু ভাইয়া 711 কিলোমিটার। 711 কিলোমিটার। এবার আমরা একটা অঙ্ক করব। কি করব? অঙ্ক করব। আমরা যদি বলি এই বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্ত 4156, এই যে এখান থেকে ভারতের এখান থেকে এই পর্যন্ত বাংলাদেশের মোট সীমান্ত
ছাপ্পান্ন। কি লিখবো? 4156। আচ্ছা, তাহলে এই বাংলাদেশের মানে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কতটুকু? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। কত? 271 কিলোমিটার। তাহলে আমি যদি এটা যোগ করি কেএম, এটাও কেএম, 271 কে যদি যোগ করি 6 আর 1 7, তারপরে 5 7 হচ্ছে 6 6 12, 12 2 হাতে হলো 1 4, তাহলে 4427 কিলোমিটার হচ্ছে এটা। কি এইটা হচ্ছে মোট স্থল সীমান্ত, বাংলাদেশের মোট স্থল সীমান্ত। কি স্থল সীমান্ত? এটা কিন্তু স্থল সীমান্ত। এবার আমি যদি উপকূলীয় সীমান্তটা যোগ করে দেই তাহলে কি পাবো? বাংলাদেশের মোট সীমান্ত পাবো। তাহলে বাংলাদেশের উপকূলীয় সীমান্ত কত? 711। তাহলে এটার সাথে আমি যদি 711 যোগ করি, 711 কিলোমিটার যোগ করি তাহলে হবে কত? 7 1 8 আর 2 1 3, তারপরে 7 4 হলো যে 11 1, হাতে হলো 1 4 1 5, তাহলে 5138 হচ্ছে বাংলাদেশের মোট। কি বাংলাদেশের মোট সীমান্ত কত বা বাংলাদেশের সীমান্ত কত? যদি বলা হয় বাংলাদেশের সীমান্ত কত, তাহলে এটা হচ্ছে বিডি সীমান্ত। বিডি সীমান্ত মানে কি? বাংলাদেশের সীমান্ত বা বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে, মোট সীমান্ত দৈর্ঘ্য বা বাংলাদেশের সীমান্ত 5138। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত 4156, আর বাংলাদেশের ভারত এবং মিয়ানমারের সাথে মোট স্থল সীমান্ত 4427, আর 711 হচ্ছে উপকূলীয় সীমান্ত। তাহলে উপকূলীয় সীমান্ত যোগ হলে 5138 হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত। কতজন দেখছে এই মুহূর্তে? 48 জন দেখছে। আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এই পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে হচ্ছে আমি পরের একটা স্লাইডে যাব। 5138, রাইট। থ্যাংক ইউ সো মাচ। সবাই হচ্ছে অনেক ধৈর্য নিয়ে আমার ক্লাসটি করছেন এবং আমি আশা করছি যে এই ক্লাসটি আপনাদের উপকারে আসবে, ব্যাপক উপকারে আসবে। এখান থেকে 2টা প্রশ্ন 3টা প্রশ্ন, মানে আমি আর কি বলবো, মানে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের প্রশ্ন আসবেই। আপনার ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি একটা জিনিস শুধু আরেকটা জিনিস বোঝাই, সেই জিনিসটা বোঝানোর পরেই শেষ করে ফেলবো। কতক্ষণ ক্লাস হলো আজকে? আচ্ছা, কত মিনিট ধরে ক্লাসটি চলছে আমাকে কেউ বলতে পারবেন? কত মিনিট ধরে ক্লাসটি চলছে বলা যাবে? 1 ঘন্টা 40 মিনিট ক্লাসটি চলছে, তাই না? আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে আমাকে একটু জানান। আমি ক্লাসটি আর কন্টিনিউ করবো না, ইনশাল্লাহ এর পরের ক্লাসটি হচ্ছে আব্দুল একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব, মুখে মুখে বলবো। ক্লাসটি কেমন লাগলো? আমার ক্লাসটি কি আপনাদের উপকারে আসবে? ক্লাসটি কি ভালো লেগেছে কিনা? যদি এতটুকু মানে বলা হয় যে তাহলে হচ্ছে অন্ততপক্ষে আমি বুঝবো যে না, আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে মানে কি বলে আমি কিছু দিতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করেছি। ক্লাস কেমন লেগেছে আমাকে বলেন। ক্লিয়ার না? ক্লাস যদি ভালো লাগে তাহলে লিখেন যে ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি কেমন লেগেছে একটু বলবেন। ফিউচার নার্স, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনি ফিউচার নার্স হবেন। শিরিন আক্তার আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 50 মিনিট। নিহা, থ্যাংক ইউ। আমার মনে হয় ক্লাসটি শেষ হয়ে গেলে তাহলে আপনারা একটা সিনোপসিস আমাদের গ্রুপে দিতে পারেন যে ক্লাসটি কেমন লেগেছে। ওভারঅল যদি এটা দেন তাহলে হচ্ছে যে আমরা বুঝবো যে না ক্লাসটি ভালো লেগেছে, তাহলে আমরা পরবর্তীতে এরকম সাধারণ জ্ঞানের ফ্রি ক্লাস আরো কন্টিনিউ করব। ভাইয়া আপনার ক্লাস সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। শিরিন আক্তার, ইশরাত জাহান জান্না, জি ভাইয়া অনেক ভালো লেগেছে। প্রিয়ামণি ক্লাসটি অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ, বেশ চমৎকার। কাব্বিক ভাইয়া আপনাকে অনেক থ্যাংক ইউ। তাইবেন তন্নি অনেক ভালো লেগেছে ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ। আমার কোনো জানার থাকলে, কোনো কিছু না জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিচ্ছি এখনই। জাকিয়া ইয়াসমিন অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। জেরিন আক্তার জি অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। আনিকা কুইন, থ্যাংক ইউ। মিষ্টি মিয়া অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। ফাতেমা আক্তার ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ। রাহিমা খাতুন সে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ রাহিমা খাতুন। তারপরে সাদিয়া ইয়াসমিন বর্ষা, ক্লাসগুলো লাইভ রেকর্ড থাকে না, না থাকবে, এটা থাকবে, ইউটিউবেও পাবেন, এখানেও পাবেন, অনেক ভালো লেগেছে। আরিফা আক্তার, থ্যাংক ইউ। রিয়ামণি অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। এবং আমি আশা করি যে অনেকেরই ভালো লেগেছে, এবং ভালো না লাগলেও আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি আসলে ইনফরমেটিভ করবার জন্য। আজকের ক্লাসটি কিন্তু অনেক কাজে দেবে। রেশমি রয় পরবর্তীতে ক্লাসটা করা যাবে। হ্যাঁ ভাইয়া, ক্লাসটি করা যাবে
অনেক ভালো, এবং ইউটিউব থেকে আপনারা পাবেন। সাদিয়া ইয়াসমিন বর্ষা, থ্যাংক ইউ। অর্পিতা হালদার, জি ভাইয়া অনেক ভালো লেগেছে। তারপর সৌদিয়া আফরিন, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। ইশরাত জাহান, রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে ভাইয়া। রেশমি রয়, খুব ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ। এবং হচ্ছে যে আরিফা আক্তার ভাইয়া কি লিখেছে, ডিপ্লোমা ভালো হবে নাকি মিডওয়াইফ, এইটা আসলে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আমি জিকে তোমাদের হচ্ছে যে খুব ভালো মতো করাই দিতে পারবো, এটা নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে হবে। সাদিয়া ইয়াসমিন বর্ষা, ক্লাস ক্লাস ভাই, হ্যাঁ রেকর্ড থাকবে, এটা লাইভ রেকর্ড থাকবে। তো আজকে আমি তাহলে এই পর্যন্তই বলবো। আমি আরেকবার বলি, আমাদের নার্সিং এর নতুন যে হচ্ছে ব্যাচ, সেখানে ভর্তি পরীক্ষার আমাদের যে নতুন ব্যাচ সেখানে ভর্তি চলছে। এটা 31 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে, এটা লাস্ট অফার থাকবে। 1500 টাকা ডিসকাউন্ট থাকবে 10,000 থেকে, সো 8,500 টাকায় ভর্তি হতে পাবেন। এবং আমাদের নার্সিং জব ভর্তি কোর্স আমাদের খুব দ্রুতই শুরু হবে। আশা করছি আপনাদের সকলের আজকের ক্লাসটি উপকারে আসবে, এবং বি ব্রেইনার সবসময় আপনাদের পাশে থাকবে। সবাইকে এ পর্যন্ত আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।